মানে একটা ডিসক্লেমার আগে একটু দিয়ে রাখছি, আমি তো অর্থনীতির ছাত্র নই, ফলে আমি যেটা বোঝাবো সেটা একটু গোদাভাবে বলবো কয়েকটা কথা। আর মানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় কিছু সংজ্ঞা আমি একটু অতি সরলীকৃতভাবে বলবো, যেটা হয়তো কার্যক্ষেত্রে অতটা সরল না, আরো অনেক ফ্যাক্টর তার মধ্যে থাকে, কারণ সেগুলো বলতে গেলে অনেক মানে তার আগে ব্যাখ্যা করতে হবে, ফলে সেগুলো আমি একটু বাদ দিয়েই যাব। আর আমাদের আজকের যেটা ত্রিদীপদের সাথে মানে কথা হয়েছিল যে আলোচনা করব, সেটা হচ্ছে মূলত আমাদের সারা বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট এবং তার সাথে আমাদের ভারতবর্ষের একটা সংযোগ রয়েছে, এবং মানে এই অর্থনৈতিক সংকট আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, এমনকি আমাদের মানে পরিবেশ প্রকৃতির ক্ষেত্রেও আর কি তার একটা মানে নমর্থক প্রভাব এসে পড়বে। এই অর্থনৈতিক সংকটের কথাগুলো মানে আলোচনা বহু বছর ধরেই হচ্ছে, 2016 বা তার পর থেকেই বেশি বেশি করে হচ্ছে, বা আরো আগে থেকে হচ্ছে, 2008 থেকে হচ্ছে, কিন্তু 8-এর পর একটু আমাদের দেশে খুব একটা 8-এর এফেক্ট কম কম পড়েছিল, সেটা 2016 পর থেকে আলোচনাটা আরো বেড়েছে। আর খুব সাম্প্রতিক ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণ যখন করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, তখন এইটা একটা মানে ব্যাপক আলোচনার মানে একটা প্রসার হলো। এবং তার সাথে যেটা দেখা গেল যে মার্কিন প্রেসিডেন্ট বললেন যে তিনি শুধু ভেনেজুয়েলা না, তিনি যখন খুশি কলম্বিয়ার মানে পেদ্রো সরকারকেও আক্রমণ করবেন, কারণ পেদ্রো তার মতে মানে কথা শুনছে না, খারাপ ছেলে। এবং তারপরে বললেন গ্রিনল্যান্ড তিনি কিনে নিতে চান। গ্রিনল্যান্ডকে কিনে নিতে চাওয়ার কথাটা আসতেই এবার যেটা হলো যে এবার আন্তর্জাতিক রাজনীতি একটা নাড়া দিল। ইউরোপীয় ইউনিয়ন তারা মানে বুঝলো যে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিছু একটা তাদের এবার করতে হবে। মনে মনে তারা জানতেন ঠিকই যে অবস্থা তাদের খারাপ, কিন্তু এবার তারা বুঝলেন যে এবার তাদেরকে সম্মুখ সমরে মাঠে নামতে হবে। এখন মাঠে নেমে তারা কি করলেন, জার্মানি এবং অন্যান্য বিভিন্ন মানে ইউরোপীয় দেশ আর কি, জার্মানি, ফ্রান্স ইত্যাদি, ডেনমার্ক, প্রত্যেকে একটা প্রচার করা হলো যে তারা সেনা পাঠিয়েছেন গ্রিনল্যান্ডে। কেন না, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, কারণ লিগালি গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে আর কি, ড্যানিশ রাজমুকুটের অধীনে। এবার লিগালি সে কোনো কিছুর অধীনে হতে পারে, কিন্তু পলিটিক্যালি সে ডেনমার্কের অতটা অধীনে নয়, তার কারণ তার মানে ভৌগোলিক অবস্থানটা সম্পূর্ণ আলাদা, এবং ডেনমার্কের থেকে তার দূরত্ব, ডেনমার্কের অর্থনৈতিক মানে পরিসরটা অন্যান্য সাম্রাজ্যবাদী দেশের কাছাকাছি মোটেই নয়, ফলে এরকম একটা জায়গা। যেটা একটু খোঁজ নিলে দেখা যাবে প্রত্যেকে যে প্রতিনিধি পাঠাচ্ছে, সেনা প্রতিনিধি পাঠাচ্ছে বললো, আসলে প্রত্যেকে 1, 2, 3 করে সেনা প্রতিনিধি পাঠিয়েছে। মানে একটা বিরাট ইনভেশন হলে, একটা আক্রমণ হলে যে তাদের আটকানোর জন্য ফৌজ পাঠাচ্ছে এমনটা নয়, মানে পুরোটাই প্রতীকী আর কি, যে দেখো আমরা খুব রেগে গেছি, তোমরা এরকম করলে আমাকে, আমরা খুব রেগে গিয়ে 1, 2 করে প্রতিনিধি পাঠিয়ে দিলাম আর কি। ভারতের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে যে ডাল বিক্রি করতে আসছে যখন আমাদের দেশকে, তখন ভারত বলছে যে তোমরা এরকম করলে কিন্তু আমরা 30% ট্যারিফ লাগাবো মানে মার্কিন ডালের ওপর। এখন মানে বিষয়টা হচ্ছে যে ভারত আর কি মানে বিভিন্ন অন্যান্য যে সমস্ত মানে বাইরে থেকে তারা যে আমদানিগুলো করে, অনেক জায়গাতেই তারা এরকম মানে কর চাপায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই কর চাপানোটা অনেকটা প্রতীকী, মানে খুব কমই ডাল আসে আর কি, ফলে তাই সেই ডালের ওপর যদি কিছু কর চাপানো হয় তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু এসে যায় না। আমাদের দেশ হয়তো একটা এরকম দেখাতে চাইলো যে দেখো মানে আমি কিন্তু শুরু করলাম তোমার মতো, তুমি আমার সঙ্গে ঝামেলা করছো, আমি কিন্তু তোমার সঙ্গে ঝামেলা করবো আর কি, এবং এখন আমি কম কম করছি, পরে কিন্তু সেটা বাড়াতে হবে। এখন এটা নিয়ে খুব প্রচার হলো আমাদের টিভিতে ইত্যাদিতে। প্রচারের পরে আমরা আবার কিছুদিন আগেই দেখলাম যে একটা ইউএস ইন্ডিয়া মানে ইন্ডো ইউএস ট্রেড ডিল আর কি সই করা হচ্ছে, যেখানে মার্কিন যে কৃষি পণ্য সেগুলোকে ভারতের বাজারে ঢুকিয়ে দেওয়ার অবাধ পরিস্থিতি সে তৈরি করে দিয়েছে। ফলে মানে প্রচারটা এরকম হচ্ছে যে মানে আমাদের মানে কেন্দ্র সরকার আর কি একদম মার্কিন আগ্রাসনকে আটকে দিয়েছে, কিন্তু আদতে সে কি করছে, সে মাথা নত করছে কিনা সেটা আমরা দেখতে পাবো আগামী কিছু মাসের মধ্যে। ফলে এইটা হচ্ছে একটা মানে মানে আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতি। এখন এই অর্থনৈতিক সংকটের মূল বৈশিষ্ট্যগুলোকে বুঝতে গেলে আমাদেরকে আগে কয়েকটা বিষয় একটু মানে একটু পুরনো অর্থনীতির কথাতেই ফিরে যেতে হবে।
আমরা এটা জানি যে মার্ক্সের অর্থনীতির শুরুতেই যে ব্যাখ্যাগুলো করা হয় এবং সেগুলো মানে স্বাভাবিকভাবে অর্থনীতির যারা সাধারণ ছাত্র তাদের ক্ষেত্রেও তারা পরিচিত, যে মানে আদি সমাজ ব্যবস্থাতে একটা পণ্য লেনদেন হতো, কমোডিটি বা পণ্য লেনদেন। এই লেনদেনের ক্ষেত্রে এবার সেটাকে আমি পণ্য আদৌ বলতে পারবো কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে আর কি, মানে সেটা একটা নির্দিষ্ট মানে সমাজ ব্যবস্থার উত্তরণের পরেই আমরা ওই ধরনের মানে শব্দ ইউজ করতে পারি। কিন্তু মানে দুটো জিনিসের লেনদেন হচ্ছে এরকমও যদি ধরি, তাহলে কোন দুটো জিনিসের মধ্যে লেনদেন হতে পারে? তাদের মধ্যে কিছু একটা মানে সমান কিছু হতে হবে, একটা সমানতা থাকবে তার মধ্যে। সেটা কিসে? সেটা হচ্ছে যে দুটো জিনিস তৈরি করতে কতটা খাটুনি লেগেছে আর কি, তার ভিত্তিতে তাদের মানে ওই একটা মানে আমি 1 কেজি চালের সাথে 10 প্যাকেট বিস্কুট যে আমি আদান প্রদান করছি, তাহলে এটা ধরে নিতে হবে যে 1 কেজি চাল মানে কথার কথা আর কি, 1 কেজি চাল তৈরি করতে যে খাটনি লেগেছে 10 প্যাকেট বিস্কুট তৈরি করতেও হয়তো তাই খাটনি লেগেছে। এবার এটাকে মাপবো কিভাবে? এটাকে সময় দিয়ে মাপবো, সময় কতক্ষণ খাটছি তার ভিত্তিতে মাপবো। এবার তার মানে এখানে একটা তুল্যমূল্যের জায়গা রয়েছে, সমানে সমানে লেনদেন হচ্ছে। এর পরের যে স্তরটা এলো সমাজ ব্যবস্থায় সেটা হচ্ছে যে পণ্য মুদ্রা পণ্য, কমোডিটি মানি কমোডিটি, এরকম একটা জায়গা এলো, মানে মাঝখানে মানির বা মুদ্রার একটা মানে মানিরও একটা আদিম রূপ আর কি সেটা চলে আসে। অন্যান্য পৃথিবীর বিভিন্ন মানব সভ্যতার দেশে দেরি করে এসছে, আমাদের মানে ভারতীয় উপমহাদেশে বরং দেখা যায় অনেক আগে থেকেই মুদ্রার মানে প্রচলন রয়েছে। অর্থাৎ প্রশ্নটা এলো যে আমি একটা কেক বানিয়েছি, এবার একটা কেক বা একটা কেকের সঙ্গে যদি তুল্যমূল্য বিচার করি তাহলে সেটার সাথে মানে 10টা বিস্কুটের সমান। তাহলে আমি যদি আবার 5টা বিস্কুট চাই তাহলে কি হবে? তাহলে আমাকে কেকটাকে মাঝখান থেকে কেটে দিতে হবে। এবার কি কেক সব কেক কি কাটা সম্ভব নয়? তাহলে আমাকে একটা কিছু মানে একটা মধ্যবর্তী আর কি লেনদেনের কিছু একটা একক আনতে হবে, যেটাই লেনদেনটা করতে আমাকে সাহায্য করবে, সেটাই মুদ্রার উৎপত্তি। এখানেও আমরা যেটা দেখছি এই যে মানে ওই শুরুতেও একটা কমোডিটি রয়েছে বা পণ্য রয়েছে, শেষেও একটা এরকম পণ্য রয়েছে এবং তাদের মধ্যে লেনদেন হচ্ছে এটা মুদ্রা মারফত মানে অন্তর্বর্তীকালীনভাবে হচ্ছে। এখানেও সমানতা আছে। পুঁজিবাদে যেই এলাম পুরোটা ঘুরে গেল। এবার এলো হচ্ছে মানি থেকে, মানে আমি টাকা ইনভেস্ট করলাম, করে একটা কিছু জিনিস তৈরি করলাম, একটা পণ্য উৎপাদিত হলো, করে সেটাকে যখন বিক্রি করলাম তার যা দাম সেটা আমি শুরুতে যা খরচ করেছি তার থেকে বেশি, অর্থাৎ মানি থেকে কমোডিটি হয় মোর মানি। ফলে এই যে ইনপুটটা যা আমি খরচ করেছি বা ব্যয় করেছি শুরুর দিকে, আর যে আউটপুটটা আমি যেটা বিক্রি করছি আর কি, এই ইনপুট আর আউটপুটটা সমান রইল না। এই ইনপুট আউটপুট সমান না থাকাটা হচ্ছে পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্য। এবং এই কারণে যেটা মানে যদি খুব গোদাভাবে একটা উদাহরণ দিই, যে সমগ্র বিশ্বের শ্রমিককে যা মজুরি দেওয়া হয়েছে আর সে যা পণ্য উৎপাদন করেছে সমগ্র বিশ্ব জুড়ে তার দাম ওই মজুরির থেকে বেশি। তার মানে সারা বিশ্বের মানুষ পুরো পণ্যটা একেবারে কিনে উঠতে পারবে না, কিছুটা রয়ে যাবে। মানে এই জায়গাটা কি মানে এটা মানে আমরা হয়তো জানি আর কি সকলে, যে যা আমরা মানে মানে একটা শ্রমিকরা মিলে তৈরি করছে তারা যা মজুরি পায় তাতে যে জিনিসটা তৈরি করলো পুরোটা সে কিনে উঠতে পারবে না, কিছুটা রয়ে যাবে। তাহলে এটাকে আমরা অতি উৎপাদন বলতে পারি, ওভার প্রোডাকশন এক ধরনের। ক্যাপিটালিস্ট ওভার প্রোডাকশনকে মার্কস বললেন যে অতি উৎপাদনের মহামারী চলছে, মানে মানে একটা মানে কি বলে মানে পুঁজিবাদ যেন সমানেই অতি উৎপাদনের ঠেলায় কি করবে বুঝে উঠতে পারছে। এবার এই অতি উৎপাদন যেটা মানে এক্সেস যেটা রয়ে গেল, যেটা কেউ বিক্রি করতে পারছে না, তাহলে তাকে কি বিভিন্ন মানে মানে সাজস করতে হচ্ছে যেটা করে সে সবকিছু বিক্রি করে দিতে পারে। এটা বিভিন্ন রূপে রূপে পুঁজিবাদ বিকশিত হয়েছে। তার শুরুর দিকে যা চরিত্র ছিল মানে স্বাভাবিকভাবে তা পাল্টাতে গেছে। বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার আমূল চরিত্র পাল্টে গেছে। এবং যেটা দেখা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যে যেহেতু তারা বুঝতে পারলো যে একটা শক্তিশালী বিরোধী অক্ষ তৈরি হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন, চীন ইত্যাদি দেশগুলিতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে গেছে, ফলে তাকে কিছু নিজের দেশের লোকজনকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে যাতে তার ব্যবস্থা ভেঙে না পড়ে। এক, কিন্তু তার থেকেও বড় কথা যেটা সে বুঝলো, যে তাকে ওই অতি উৎপাদনের মহামারীটাকে একসাথে সেটাকে থামাতে হবে, সেটাকে কোনোভাবে মানে ডিলে করে দেওয়া আর কি। যে তার যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, কারণ এই সমাজ ব্যবস্থাতে ইনপুট আর আউটপুটটা এক না, এই সমস্যাটাতে কিছু বছর অন্তত যদি পিছিয়ে দেওয়া যায়, এইটা পিছিয়ে দেওয়ার বিভিন্ন উপায়ের মধ্যে ওই সময়টাতে যেটা হলো যে একটা কেনশীয় মডেল নিয়ে আসা হলো, যার প্রধান চরিত্র হচ্ছে যে আমি কম দামি টেকসই পণ্য বিরাট আকারে তৈরি করব, কম দামি টেকসই পণ্য বেশি মাত্রায় তৈরি করব। এটাই হচ্ছে কেনশীয় মডেলের প্রধান বৈশিষ্ট্য আর কি।
কম দামি পণ্য তৈরি করব, বেশি মাত্রায় তৈরি করব, এবং সেটা টেকসই হবে। কম দামি যদি পণ্য তৈরি করি তাহলে যখন সেটাকে তো আমাকে মানে এমন মানে মানুষ তৈরি করতে হবে যে সে পণ্যটা কিনে উঠতে পারে। তাহলে কেনশিও মডেলের প্রধান চরিত্র হয়ে উঠলো যে বহু সংখ্যক লোককে কম কম মজুরির কাজ দিতে হবে। তাহলে রাষ্ট্রের একটা দায় দায়িত্ব হয়ে পড়লো যে সে বহু সংখ্যক লোককে আর কি মজুরি দেবে, কিন্তু কম কম করে দেবে, যাতে ওই কম দামি পণ্যগুলো সে কিনে নিতে পারে। কিন্তু পুঁজিবাদের চরিত্র, সে ইনপুট আউটপুটের সমস্যা তার মধ্যে রয়েই গেছে। এটা রয়ে যাওয়ার ফলে যেটা হলো যে তার 30-40 বছর পরে গিয়ে আবার সে বিপদে পড়লো। সে বুঝলো না এটা দিয়ে হচ্ছে না, তার সমস্ত মানে লেনদেন আটকে যাচ্ছে। এই লেনদেন যখন আটকে যেতে শুরু করেছে তখন যেটা দেখা গেল যে তার একটু আগে থেকেই, মানে 30-40 বছর বলে একটু ভুল হবে, তার একটু আগে থেকেই আমরা দেখলাম যে রোনাল্ড রেগান কিছু বক্তব্য রাখতে শুরু করলেন আমার ইউএসএ থেকে। ইংল্যান্ডে মানে আমাদের মার্গারেট থাচারের উত্থান হচ্ছে, এবং চীনে সেই সময় ডেং জিয়াওপিং আসছে, এবং তারা মিলে একটা দেয়ার ইজ নো অল্টারনেটিভ বা টিনা, দেয়ার এ টি ইজ এর আই, নো এর এন, আর অল্টারনেটিভের এ, টিনা। টিনা ঐক্যমত্য আর কি। 3 নেতা, রাষ্ট্রনেতা মিলে আলাপ পরামর্শ করে বললো যে আমাদের একটা নয়া সমাজ ব্যবস্থার দিকে এগোতে হবে। এটাকে তারা পপুলার ক্যাপিটালিজম নাম দিল সেই সময়, কিন্তু পরবর্তীকালে এটা তার চরিত্র মানে বিশ্লেষণ করে সেটা অর্থনৈতিকভাবে নয়া উদারবাদ বলে দেখা দিল। আমরা এখনো এই দশাতেই রয়েছি। এখন যেটা আলোচনা হচ্ছে যে হয়তো আমরা সেই দশা থেকে এগোতে শুরু করেছি, নতুন একটা পুঁজিবাদের দিকে এগোবো বলেই এই অশান্তির বাতাবরণটা তৈরি হচ্ছে। কিন্তু ফয়সালাটা তো একটা মারামারি না করলে হয় না। মারামারির বহু রূপ আছে, সবসময় যে খুন করতে হবে বা গিয়ে মানে গুলি বন্দুক চালাতে হবে সেটা না। মারামারির বহু রূপ আছে। কেন বলছি? কারণ আমরা যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে দেখলাম, সেটা হচ্ছে যে তাদের মানে বিশাল রক্তপাত হয়েছে, মার্কিন বাহিনী এসে করেছে এমনটা নয়। প্রথমে তারা যেটা করেছে যে তারা ইন্টারনেট হ্যাক করেছে, কম্পিউটার সব স্তব্ধ করে দিয়েছে। এটা 2019 সাল থেকে করছে আর কি। মানে ইউএসএ থেকে সিগন্যাল পাঠিয়ে মানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ইলেকট্রিসিটি বন্ধ করে দিচ্ছে। এগুলো বারবার করতে থাকছে ইউএসএ। এবারে যেটা করেছে যে সিগন্যাল পাঠিয়ে সমস্ত কম্পিউটার সবকিছু ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। সেনা যখন নেমেছে তখন কিউবান মিলিটারি দাঁড়িয়ে আছে আর কি এর চারপাশে, মানে মাদুরোর চারপাশে। দূর থেকে এরকম ট্রিগার মানে দিচ্ছে তাদের নতুন যন্ত্রে, সেখান থেকে ভাইব্রেশন বেরোচ্ছে। ভাইব্রেশন গিয়ে যখন ওইসব সোলজারদের গায়ে গিয়ে লাগছে তারা অচৈতন্য হয়ে পড়ছে। মানে এ যেন সেই কংসের কারাগারে গিয়ে ভেতর থেকে সেই টেনে আনার মতো সবাই অচৈতন্য হয়ে পড়েছে, এবার ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে কি এরকম কাহিনী আর কি। বলে ওরকম চারদিকে তাদেরকে ফেলে ঠেলে দিয়ে এবার মাদুরোকে আটক করেছে, করে নিয়ে যাচ্ছে। ফলে এটা একটা আলোচনা হচ্ছে যে সাইবারনেটিক ওয়ার আর কি। যুদ্ধেরও চরিত্র যেন আরো উন্নত হয়ে গেছে, যুদ্ধের চরিত্র আরো উন্নত হয়ে গেছে। মানে এটা দেখাতে গেলে যেটা মানে আরো একটা উদাহরণ আসে, একটা নতুন শব্দ আসছে, এটাকে বলছে ডিজিটাল কলোনাইজেশন। ডিজিটাল কলোনাইজেশন মানে আমার দেশের ইন্টারনেট, আমার দেশের সফটওয়্যার, আমার দেশের মানে যা কিছু টেকনোলজি সংক্রান্ত জিনিস, সেটা যদি অন্য দেশের দ্বারা তৈরি হয়ে থাকে, আমি কার্যক্ষেত্রে তারই দাসে পরিণত হব। সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব বড় উদাহরণ হচ্ছে নেপাল। নেপালে যে জেনসি আন্দোলন হলো, ডিসকর্ড বলে একটা অ্যাপ, মার্কিন অ্যাপ, সেখানে আর কি যেটা করলো, আপনারা ফেসবুকে যদি অনেকে মিলে গ্রুপ ডিসকাশন শুরু করেন, ফেসবুক দেখবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডের সমস্যা আছে বলে থামিয়ে দেবে। ডিসকর্ডে থামাচ্ছে, ডিসকর্ডে বলছে যে না এখানে আলোচনা করতে পারেন, জেনজি সমস্ত মিটিং মানে আলোচনা সব ওখানেই হচ্ছে, করে তারা ঝামেলা করছে। এবং যেটা প্রধান সমস্যা, যে কারণে নেপালে প্রথম ঝামেলাটা শুরু হলো, সেটা হচ্ছে যে নেপালের সরকার হঠাৎ করে বললো যে আমরা মার্কিন যত এইসব সফটওয়্যার আছে তার উপরে কিছু মানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ চাপাচ্ছি, আর ভেতরে ভেতরে তারা যেটা করছিল চীনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে আনার চেষ্টা করছে। নেপালের অবস্থা এতটাই বর্তমানে অর্থনৈতিকভাবে খারাপ যে ওখানকার মানুষ রিল তৈরি করে টাকা রোজগার করে আর কি। মানে ওখানে তো ঠিক করে আমাদের মতো এখানে সেই মানে চ্যানেলে সিরিয়াল সিনেমা দেখার মতো অবস্থা নেই, ফলে ওখানে গ্রামের মানুষের রিল টিল বানায়, ওটাই সিরিয়ালের মতো চলে আর কি, লোকে দেখে। ফলে এই যে ডিজিটাল কলোনাইজেশন, তার মানে হচ্ছে নেপালও ডিজিটালি কলোনাইজড। যদি সে বলে যে না সবকিছু এখন মার্কিন মানে সফটওয়্যার রয়েছে, তাহলে সে ইউএস এর অধীনে। আর যখন সে বলছে আমি চীনের গুলো অ্যাপ্লাই করছি তাহলে ইউএস এর থেকে মুক্তি পাবো, সে একটা কারাগার থেকে আরেকটা কারাগারেই যাবে আর কি। ফলে সে এক দেশ থেকে একটা অন্য দেশের মানে আন্ডারেই কলোনাইজ হতে চলেছে। ভারতবর্ষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদেরও সংস্থা ইউএস,
ফলে আমাদের কেন্দ্র সরকার যাই করুক আর যাই বলুক না কেন, দিনের শেষে গিয়ে ওই ইন্দো ইউএস চুক্তি থেকে সই করে দিচ্ছে। কারণ এটা লক্ষ্য করে দেখবেন, নেপালের ঘটনার পরে আমাদের দেশে গৃহমন্ত্রক আর কি প্রচন্ড মানে চিন্তিত হয়ে পড়েছে যে আমাদের এখানে যদি কিছু করে এরকম তাহলে কি হবে, করে বলছে সমস্ত 70-এর দশক থেকে আজ অব্দি যত আন্দোলন হয়েছে টাকা কোথা থেকে এসছে তা খুঁজে বের করা হোক বলে গৃহমন্ত্রক একটা হুলিয়া জারি করছে যে এক্ষুনি এটা খুঁজে বের করতে হবে। ফলে তার মানে তারা যে খুব বিপদ মানে ভয় পেয়ে রয়েছে এরকম একটা জায়গা মানে দেখা যাচ্ছে। ফলে ডিজিটাল কলোনাইজেশনের অধীনে মধ্যে আমাদের দেশও কিছু মাত্রায় রয়েছে, কারণ আমরাও যে কম্পিউটার সফটওয়্যার যা ইচ্ছে ইউজ করি সবই ওদের দিকে। আবার এটাও আছে যে এই বাজেটের একটু আগেই দেখা গেল যেটা যে কেন্দ্র সরকার ঘোষণা করছে তারা নিজেদের মতো করে একটা এআই ডেভেলপ করার চেষ্টা করছে, যেটা মার্কিন বা চীন কোনো অক্ষেরই পার্ট হবে না। এবং এবারের বাজেটটা তো মানে নতুন কিছু না, ওরা ক্ষমতা আসার পর থেকেই বলেছে যে চাকরি বাকরি দেবো না, কাজকর্ম দেওয়া সরকারের আর দায় দায়িত্ব না, করে কমে খাও, নিজেরা ব্যবসাপাতি করো, টাকা পয়সা দেবো, চপ ফপ ভাজো, যা বলবে তাতে আমরা টাকা দিয়ে দেবো। এটা হচ্ছে মোটের উপর তাদের নীতি। এবারেও তাই বলেছে। তার মাঝেও কয়েকটা কথা বলছে রেয়ার আর্থ এলিমেন্ট, নতুন শব্দ এনেছে, রেয়ার আর্থ এলিমেন্ট আমাদেরকে মাটির তলা থেকে বের করতে হবে। তার জন্য উড়িষ্যা, কেরালা এবং আরো কিছু রাজ্যের কথা বলছে যেখানে আমাদেরকে ইমিডিয়েট কাজ শুরু করতে হবে। কেন হঠাৎ এই রেয়ার আর্থ নিয়ে মানে মাথা ব্যথা হলো কেন? এগুলো মানে আমি একটা মানে ইন্ট্রোডাকশন দিচ্ছি আর কি, যে আমাদের এই ব্যবস্থাটাকে সম্পর্কে বোঝার ক্ষেত্রে। তো আমরা যদি নয়া উদারবাদকে বুঝতে হয় তাহলে তার আগে আরো দুটো জিনিস একটু আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে যে ভ্যালু টু প্রাইস ট্রান্সফরমেশন, একটা হচ্ছে যে আমরা কোনো কিছুতে না আমরা এখন আর মূল্য বলি না, দাম বলি। এই জিনিসটার মূল্য এত এরকম বলি না, বলি এটা দাম এত। তার কারণটা কি না, যেটা দেখা যাচ্ছে যে পুঁজিপতিদের চরিত্র হচ্ছে যে তারা যেটা চায়, যারা যন্ত্রপাতিতে টাকা মানে খরচ করবে, শ্রমিককে তার মজুরি দিতে তার গাত্রদাহ হয় বিভিন্ন কারণে। এবার যেটা দেখা যায়, যেটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যেখানে বেশি শ্রমিক নিযুক্ত, তাদের একটা মজুরি দেওয়া হচ্ছে। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি সে তার অর্থনীতির নিয়মেই সে যা উৎপাদন করে তার মূল্যটা অনেক বেশি। আর মানে কারণ মানে শ্রমের সঙ্গে সম্পৃক্ত ঘটনাটা তাই জন্য। কিন্তু যেটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যেখানে আর কি আমরা দেখতে পাই যে মানে পুঁজিপতি আর কি বেশি মানে মেশিনে ইনভেস্ট করে, সেখানে শ্রমের সাথে সম্পৃক্ততার একটা মানে কি বলে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি হয়ে যাওয়ায় তার মানে উৎপাদন মূল্যটা কম। এবার পুঁজিপতিরা বলছে আচ্ছা আমি বেশি মেশিনে ইনভেস্ট করছি, আমার টাকা পয়সা বেশি লাগাচ্ছি, তারপরে আমার মানে পণ্যের মূল্য কম হতে পারে নাকি? দাদাগিরি করবে, এবার ঝামেলা করছে নিজেদের মধ্যে, করে বললো যে তাহলে ফয়সালা করো, যার যত ইনভেস্টমেন্ট তার তত প্রফিট। আমি বেশি ইনভেস্ট করেছি তাহলে আমার বেশি প্রফিট, তুমি কম ইনভেস্ট করেছো তোমার কম প্রফিট। এবার একটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি যেখানে শ্রমিক বেশি, সেখানে যে পণ্য তৈরি হয়েছে তার ধরা যাক মূল্যটা হচ্ছে 120, আর যেটাকে এখানে মেশিন বেশি ইউজ হয়েছে সেই ফ্যাক্টরিতে মূল্যটা হচ্ছে ধরা যাক 100 টাকা। এই যে ফয়সালা হলো, এতে মানে যদি আমি শুরুতেই ধরে নিই যে দুই পুঁজিপতি ধরা যাক 90 টাকা খরচ করেছে প্রথমে আর কি, মানে যা পণ্য তৈরি হবে তার জন্য, তাহলে দুজনেরই কি বলে প্রফিট একই হওয়ার কথা, তাই তো? আমি শুরুতে আমিও 90 টাকা খরচ করেছি, ত্রিদীপদাও 90 টাকা খরচ করেছে, তাহলে আমাদের প্রফিটটা একই হবে কারণ আমরা একই ইনভেস্ট করেছি। কিন্তু ইনভেস্টটা কোথায় করেছি? আমি তো করেছি শ্রমিকে, ফলে আমার পণ্যের মূল্যটা বেশি। ত্রিদীপদা করেছে মেশিনে, ফলে তার পণ্যের মূল্যটা কম। ত্রিদীপদা তো রেগে গেছে যে না আমি বেশি মেশিন ইনভেস্ট করছি, আমি কেন পাবো না? তখন যেটা হলো একটা এই ফয়সালার ফলে দুজনেরই প্রফিটটা হয়ে মানে 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 ফাইনাল যে দামটা এসে ঠেকছে সেটা হচ্ছে 110 টাকা উদাহরণস্বরূপ। এই যে তাহলে মানে আমার কত পাওয়ার কথা ছিল 120 টাকা, কমে এসে দাঁড়ালো 110 টাকা। আর ত্রিদীপদার পাওয়ার কথা ছিল 100 টাকা, বেড়ে গিয়ে দাঁড়ালো 110 টাকা। তার মানে মানে আমি যে মূল্যটা তৈরি করলাম বা এখানকার শ্রমিকরা যে মূল্যটা তৈরি করলো আর কি, তা শোষণ হয়ে চলে গেল ত্রিদীপদার কাছে, ত্রিদীপদার ফ্যাক্টরিতে। তার মানে একজন পুঁজিপতি সে তার নিজের ফ্যাক্টরির লোককে আজকে শোষণ করে না, সমগ্র বিশ্বে সমগ্র পুঁজিপতি সমগ্র শ্রমিককে শোষণ করছে। এটা বিশ্বায়িত ব্যাপার আর কি। এবং এর মধ্যে অঞ্চল বিশেষে ভেদাভেদ আছে। ত্রিদীপদা বেশি মেশিনে ইনভেস্ট করেছে, ত্রিদীপদা আমার থেকে মূল্য লুট করেছে আর কি, সেই অর্থে যদি ধরি, আমি উদাহরণে বলছি আর কি। তাহলে এই যদি মানে পার্থক্যটা হয়ে যায়, তাহলে ছোট মুদ্রা অঞ্চল থেকে বড় মুদ্রা অঞ্চলেও শ্রম লুট হচ্ছে, বড় সাম্রাজ্যবাদী দেশ ছোট সাম্রাজ্যবাদী দেশকে লুট করছে,
ছোট সাম্রাজ্যবাদী বা মাঝারি সাম্রাজ্যবাদী দেশ একদম তৃতীয় বিশ্বের দেশকে লুট করছে, ফলে লুটের একেবারে মানে মানে সেই আম্বেদকর যেরকম আর কি কাস্টের ক্ষেত্রে বলছে গ্রেডেড ইনইকুয়ালিটি, একজন ব্যক্তি সে নিজে নিপীড়িত, সে আবার আরেকজনকে নিপীড়ন করছে যা যে তার থেকে আর কি রেডারে নিচে, ফলে এই ব্যবস্থা পুঁজিবাদের মধ্যেও রয়েছে। ফলে এখান থেকে যেটা বোঝায় যে গ্রুপে গ্রুপে ভাগ আছে, এক গ্রুপ আরেক গ্রুপ থেকে শোষণ করে মানে নিজের দামটাকে বেশি রাখে, ফলে এখানে কৌলিন্য তৈরি হয়। যদি আমার এলাকা থেকে ত্রিদীপদার এলাকায় যদি টাকা বেশি যায়, ত্রিদীপদা কি করবে, তার ফ্যাক্টরি কিছু শ্রমিককে একটু বেশি বেশি মজুরি দিয়ে বলবে তোরা আর ঝামেলা করিস না কাল থেকে। আর এটা জেনে রাখ, তোরা যদি ঝামেলা করিস তাহলে বুঝবি তাহলে বুঝবি যে এই অন্য ফ্যাক্টরির লোকেরা কিন্তু তার সুযোগ পেয়ে যাবে, ফলে তোদের মাইনেটা কমে যাবে। যে কারণে একটি সাম্রাজ্যবাদী দেশের শ্রমিকদের পুরোটা নয় কিন্তু একাংশ, যেটা লেনিন বলছেন আর কি, যে কৌলিন্যে ভুগছে আর কি, সে ভালোভাবে জানে যে তার মজুরিটা বাড়িয়ে রেখেছে, যেহেতু একাংশে মানে পৃথিবীর আরেকাংশে শোষণ চলছে। কিন্তু যখন সংকট আসে, অর্থনৈতিক সংকট মানুষকে উত্তীর্ণ করে, বলে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে হঠাৎ করে এত বছর পর দেখছি যে মানে বামপন্থী চেতনায় মানুষজন রাস্তায় নামছে, তারা লিফলেট বিলি করছে, মার খাচ্ছে, তারপরে আবার মানে আন্দোলন হচ্ছে তাদের। বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা যারা ওই সুইপারের কাজ করেন, যারা লাইব্রেরিয়ান ইত্যাদি মানে স্টাফ যারা আর কি, তারা আর কি মিছিল শুরু করেছেন আর কি। এইগুলো আমরা দেখতে পাচ্ছি ইউরোপ জুড়ে। ফ্রান্সের তো মানে কি বলে মানে শ্রমিক আন্দোলনের ইতিহাস একটা নতুন পর্যায়ে চলে গেছে, গ্রিসে সমানের আন্দোলন চলছে, ফলে এই প্রক্রিয়াগুলো চলছে। ফলে এইটা হচ্ছে একটা পুঁজিবাদের স্বাভাবিক মানে প্রবণতা। এবার যদি নয়া উদারবাদের কথা ধরি, আমরা নয়া উদারবাদ নিয়ে মোটের উপর সবাই জানি, নয়া উদারবাদ চাকরি বাকরি দেবে না। নয়া উদারবাদ বলবে যে সরকারের কোনো দায় দায়িত্ব নেই, যা করো নিজেরা মানে মানে নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও, আমাদের সরকারের দায় দায়িত্ব নেই, সরকার সবকিছু থেকে হাত তুলে নিচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সে বলছে, এই কথাটা বলছে যে কেনশীয় যে মতধারা, যেখানে বলা হচ্ছিল কম দামি বেশি মাত্রায় টেকসই পণ্য তৈরি হবে, তারপরেও পুঁজিবাদের তো বেসিক সমস্যাটা রয়েই গেছে, ইনপুট আর আউটপুটের সমস্যা। ফলে মানে কেনশীয় মডেলের পরেও ইনপুট আর আউটপুটের সমস্যা দেখা দেবে, একদিনে দেখা না যে 30 বছরে দেখা দেবে। সেটা দেখা দেওয়াতে সে এবার পরের স্তরে গিয়ে বলছে যে না, আমরা এবার থেকে যেটা করব, বেশি দামি ঠুনকো পণ্য কম সংখ্যায় বারবার তৈরি, বেশি দামি ঠুনকো পণ্য কম সংখ্যায় বারবার তৈরি, কম টেকসই কথা বল, কম টেকসই। মানে উদাহরণ মোবাইল ফোন 3 বছর অন্তর অন্তর পাল্টাতে হয়, আমাদের পুরোনো মোবাইল 7-8 বছর পরেও পাল্টাতে হতো না। কিন্তু মোবাইলের টেকনোলজি পাল্টেছে, আমাদেরকে টিভিতে বলতে থাকে এই আছে ওই আছে, ক্যামেরা এই আছে, আমরাও দৌড়াই এবং দামটাও বাড়তে থাকে। শুরু করেছিলাম 11,000 টাকা দিয়ে, এখন কিন্তু 25,000 টাকার নিচে মানে মোবাইল না নিলে আর কি ওটা একটা সেই যেন স্ট্যাটাস সিম্বলের সমস্যা হচ্ছে, এরকম হয়ে গেছে লোকের। এখানে দুটো চরিত্র এসে যাচ্ছে, এক হচ্ছে যে আমার সবাইকে তাহলে বেশি মাত্রায় মাইনে দেওয়ার দরকার নেই, আমি কম সংখ্যক লোককে বেশি মাইনে দেবো, কম সংখ্যক লোককে বেশি মাইনে দেবো, সে আমার ওই নিওলিবারাল যে পণ্য তার কনজিউমার হবে, সেটাকে সে কিনবে। তাহলে আমি যেটা করব, আমি সরকারি কর্মচারী সংখ্যাটা কমিয়ে দেবো, কিন্তু 6th পে কমিশন 7th পে কমিশন করে তার মাইনেটাকে এত বাড়িয়ে দেবো যে সে বিচ্ছিন্ন সমাজ থেকে আর কি এমন পর্যায়ে নিয়ে যাবো। রেলের কর্মচারী 90,000 টাকা মাইনে পাচ্ছে আর কি, আর বাকি যে আমাদের মানে ধরা যাক যে কন্ট্রাকচুয়ালি একই কাজ করছে সে 30,000 টাকাও পাচ্ছে না মাসে। এরকম একটা ডিসপ্যারিটি সে তৈরি করে দিয়েছে যে পুরোটাকে আউটসোর্স করে দাও, সবাইকে মাইনে দেওয়ার দরকার নেই, কিছু জনকে দেবো, তাকে মাইনেটা বিরাট রেখে দেবো তাহলে সে আমার কম মানে বেশি দামি কম সংখ্যক পণ্য বারবার কিনতে পারবে, কারণ পণ্যটা ঠুনকো, কিছুদিন পরে খারাপ হয়ে যাবে, আবার কিনবে। এইটা হচ্ছে ব্যাপার। এটা কেন করলো? পুঁজিপতিরা ভাবছে বেশি পরিমাণে তৈরি করলে বিক্রি হচ্ছে না, তাহলে কম কম পরিমাণে বারবার তৈরি করব, তাহলে বিক্রি হয়ে যাবে। কিন্তু আদতে তো ইনপুট আউটপুটের সমস্যা, আমি যাই করি না কেন এটাও 30-40 বছর পরে কি ঝামেলা। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের দেশে তো 91-তে ঢুকেছিল এই নতুন ব্যবস্থা, আজকে 25-30 বছর পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সে তার পুরনো মানে সমস্যাগুলোকে আর কি মানে দেখাতে শুরু করেছে আর কি, যেটা থেকে যে কোনো মানে ফয়সালা বা সুরাহা কিছুই হচ্ছে না। ফলে এইটা হচ্ছে মানে প্রধান ব্যাপার। এবার মানে 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 দুটো জিনিস একটু বলার, সেটা হচ্ছে যে আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা একটু শেয়ার মার্কেট সম্পর্কিত হবে। এখন শেয়ার মার্কেট নিয়ে আলোচনা মানে মার্কসের সময় তার মানে ডেভেলপমেন্ট অনেক মানে কি বলে আদিম অবস্থায় ছিল,
কিছু জিনিস তিনি প্রিডিক্ট করে গেছিলেন, কিন্তু গেছিলেন। আমরা ক্যাপিটালের 3rd ভলিউমের 25 নম্বর চ্যাপ্টার বা 27 নম্বর চ্যাপ্টার যদি দেখি, সেখানে তিনি স্টকের কথা বলছেন, সেখানে তিনি ফিকটিশিয়াস ক্যাপিটালের কথা বলছেন, ফলে তিনি প্রিডিকশন করে গেছেন। আর শেষ একটা মানে জিনিস আমি এই ছবিটা দিয়ে দেখাবো, সেটা হচ্ছে যে আমরা এটা ভাবি টাকা দিয়ে টাকা বাড়ানো যায়। আমি 10 টাকা ইনভেস্ট করবো, 100 টাকা পেয়ে যাব। তাহলে টাকা দিয়ে যদি টাকা বাড়ানো যায়, তাহলে শ্রমিকের আর কাজ কি? শ্রমিকের খাটুনেরই বা কাজ কি? শ্রমিকের পার্টি বানিয়েই বা কাজ কি? শ্রমিকের সমাজ ব্যবস্থা তৈরি করেই বা কাজ কি? তার মানে আমার যে সমাজ মানে ইকোনমিক গ্রোথ হচ্ছে, ওটা জবলেস গ্রোথ। আমার কাজ মানে শ্রমিককে কাজ দিতে হবে না, আমি তো 10 টাকা ইনভেস্ট করেছি, ওতে 100 টাকা পেয়ে যাবো। ব্যাপারটা এরকম। এটা যে নয়, এখানেও যে মার্ক্সবাদ রয়েছে, কিন্তু সে প্রচন্ড ভাবে রয়েছে, পেছন দিকে রয়েছে, তাকে চোখে দেখা যাচ্ছে না আর কি। আমাদের ওই আর কি মানে সামাজিক অনুশীলনের মাধ্যমে আমাদের কি বলে চেতনার উত্তীর্ণ হলে আমরা চোখে দেখতে পাবো যে হ্যাঁ মানে ভেতরে ভেতরে কাণ্ডটাও যে হচ্ছে। তো আমরা যদি মানে একটা জিনিস যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে এই ব্যবস্থায় শেয়ারে মানে যে মানে ফাটকা বাজারে যে কাণ্ড কারখানা চলে, তাতে যতবার একটা জিনিসের হাত বদল হয়, তত তার মানে মানে মূল্যটা বাড়তে বাড়তে যায়। কিরকম ভাবে যায়? ধরে নি যদি যে এই এ ব্যক্তি ডি ব্যক্তিকে 5 কোটি টাকা ধার দিয়েছে, এ ডি কে 5 কোটি টাকা ধার দিয়েছে, ঠিক আছে? ডি কি করেছে? ওই 5 কোটি টাকাটা বি কে দিয়েছে। বি এর কাছে এআই তৈরির একটা বন্ড পেপার রয়েছে। এবার বি মনে করছে এআইটা না এই সময় তৈরি করতে পারবো না ঠিক টাইমের মধ্যে, তাহলে আমি প্রবলেম হয়ে যাবে, আমি বিক্রি করে দেবো অন্য কাউকে। আর ডি মনে করছে যে না, এআই আমি ঠিক তৈরি করে নিতে পারবো কাউকে না কাউকে, তার আমি মজা দেখাচ্ছি বলে ও 5 কোটি টাকা বিকে দিচ্ছে, বলছে তোকে এত খাটতে হবে না, তুই বন্ড পেপারটা আমাকে দিয়ে দে। তাহলে এর থেকে 5 কোটি টাকা ডি ধার নিয়েছে, ওই ধার নেওয়া টাকাটাও বি কে দিয়েছে, দিয়ে বি এর থেকেও বন্ড পেপার নিয়েছে। তাহলে 5 কোটি টাকাটা এর থেকে কোথায় গেল? বি এর কাছে গেল। এবার বি কি করেছে? বি আবার ওই 5 কোটি টাকা যেটা ওই বন্ড পেপার বিক্রি করে পেয়েছে, সেটা ই কে দিয়েছে। তুমি আবার না একই ঘটনা ঘটছে, মানে এই তিনজনের মধ্যে যা ঘটেছে, এই তিনজনের মধ্যে একই ঘটনা ঘটছে, যে বি ই কে 5 কোটি টাকা ধার দিচ্ছে, 5 কোটি টাকাটা ই নিয়ে সি কে দিচ্ছে, দিয়ে বলছে যে তুমি আমাকে তোমার বন্ড পেপারটা আমার কাছে দিও। তাহলে এই ঘটনাতে কি দেখছি? তলায় যারা রয়েছে ডি আর ই, তারা টাকা ধারে নিয়ে সে টাকাটা আবার আরেকজনকে দিয়ে দিয়েছে, হাতে বন্ড পেপার রয়েছে ডি আর ই। আর এ বি আর সি এর ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এ এর কাছে ছিল 5 কোটি টাকা, সেটা গেছে বি এর কাছে, বি এর থেকে চলে গেছে সি এর কাছে। তাহলে 5 কোটি টাকাই তো আছে, এর হাত বদল হয়ে বি এর কাছে গেছে, বি এর হাত বদল হয়ে সি এর কাছে গেছে। তাহলে সত্যিকারের অর্থনীতি হচ্ছে 5 কোটি টাকা, এই বেশি। কিন্তু যদি ব্যালেন্স শিটে দেখি, তাহলে 5 কোটি টাকার মালিকানা কার? 5 কোটি টাকার মালিকানা এ, তাই তো? 5 কোটি টাকার মালিকানা বি এর না? বি এর তো টাকাটার মালিক আমি ধার দিয়েছি, মালিক তো আমি। এখানেও টাকাটার মালিক তো আমি, কারণ ডি এর থেকে পেয়েছে তো, আমি ধার দিয়েছি, মালিক তো আমি। ধার কি কিছুর বিনিময়ে দিয়েছে না এমনি বন্ডের বিনিময়ে দিয়েছে, যে বন্ডগুলো দিয়ে দিয়েছে না? এই যে টাকাটা ধার দিল সেটা কিসের বিনিময়ে? সে এমনি দিয়েছে, মানে ধার দিয়েছে, তুই সুদ দিবি আমাকে। আচ্ছা, সুদের বিনিময়ে? সুদের বিনিময়ে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে। এও তাই, এও যে ধারটা দিয়েছে সুদের বিনিময়ে চাইছে আর কি। এবার তাহলে কি দেখতে পাচ্ছি? যে আমার সত্যিকারের টাকা যেটা হাতে লেনদেন হচ্ছে 5 কোটি টাকা, কিন্তু ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে 15 কোটি টাকা। এরও 5 কোটি আছে, এরও 5 কোটি আছে, এরও 5 কোটি আছে। এটাকে বলে ইকুইটি। ইকুইটি মানে মালিকানা কার, খুব গোদাভাবে ধরুন। এরও মালিকানা বা ইকুইটি 5 কোটি, বি এরও তাই, সি এরও তাই। এবার কি ঘটবে সেটা হচ্ছে ডি আর ই কে আসল কাজটা করতে হবে। এবার এই জায়গাটা বলা হয়, বন্ড পেপারটা তো নিয়েছি, এআইটা বানাতে হবে। বা ধরা যাক আমি কেক তৈরি করার বন্ড নিয়েছি, কেকটা তো বানাতে হবে, বানিয়ে বিক্রিটা করতে হবে, তো করে আমি লাভ করব, করে ওই যে যাকে যা ধার দেওয়া শোধ করার ছিল একে শোধ করব, তাই না? আমাকে তো কেকটা বানাতে হবে, বানিয়ে বিক্রি করব, করে এর ধারটা শোধ করব। একেও তাই, কেকটা বানাতে হবে, করে ধারটা শোধ করব। কেকটা তো বানাতে হবে, কেকটা কে বানাবে? শ্রমিক বানাবে। শ্রমিক রয়েছে, পেছনে রয়েছে, চোখে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে 10 টাকা দিয়েছি, দিয়ে 100 টাকা পেয়ে গেছি, মাঝখানে শ্রমিকের থ্রু দিয়ে গেছে, পণ্যটা তৈরি হয়েছে।
সমস্যা কি দুটো জায়গা, একটা হচ্ছে কেকটা ধর তৈরি হয়ে গেল, তাহলে ও সব ধার ফার মিটিয়ে দিল, তাহলে একটা একটা বাবল বা বুদবুদ বা ফানুস বা বুম তৈরি হয়েছিল 15 কোটি, সত্যিকারের আছে 5 কোটি, কিন্তু বুদবুদটা তৈরি হয়েছে 15 কোটি, এটা মিথ্যা, যেটা নয় আর কি, আসলে 10 কোটি টাকা মিথ্যা মিথ্যা বলা হয়েছে আর কি। বুদবুদটা চুপসে গেল, চুপসে গিয়ে 5 কোটি টাকা ফেরত চলে এলো, অর্থনীতি সব ঠিক হয়ে গেল, ঠিক আছে যা আছে ঠিক আছে। এবার যদি কেকটা টাইমে বানাতে না পারে, কেকটা পচা বেরোয়, কেকটা মাঝপথে যেতে গিয়ে আর কি গাড়ি অ্যাক্সিডেন্টে কেকগুলো নষ্ট হয়ে গেছে, কিছু একটা হয়েছে, তাহলে কেক বিক্রি করতে পারেনি, তাহলে টাকাটা এ আর বি কে শোধ করতে পারছে না, তলার বি আর ই। এবার ক্রাইসিস, কারা কারা ক্রাইসিসে পড়বে? এ ক্রাইসিসে পড়বে না, 5 কোটি টাকা পেয়ে গেছে, এ সবচেয়ে আনন্দে আছে। এই পুরো চেনে এর থেকে ডি হয়ে বি হয়ে ই হয়ে যে সি এর কাছে গেছে, এর কোনো সমস্যা নেই, 5 কোটি টাকা পেয়ে গেছে। সমস্যা এই দুজনে, হ্যাঁ দিলাম 5 কোটি টাকা, আমাকে কিছু ফেরত দিচ্ছে না, এবার গুন্ডা ফুন্ডা পাঠাচ্ছে মার গিয়ে ওদের ওখানে, তাও টাকা দিচ্ছে না, মানে এরকম কাণ্ড হচ্ছে। এই যে সমস্যাটা হলো, এইটাকেই বলছি ইকোনমিক ক্রাইসিস, এটাই স্টক মার্কেট ক্র্যাশ। এই কারণেই রিসেশন আসে বারবার। রিসেশন খুব কম সময়ের জন্য এলে সেটা রিসেশন, বেশি সংখ্যায় বিরাট মাত্রা এলে সেটা ডিপ্রেশন। যেমন গ্রেট ডিপ্রেশন 1930 সালে হয়েছিল, যে কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। আর এখন আমরা রিসেশন তো বারবার আসতে দেখি, 2008-এ এসছে, 15-এ এসছে, 22-এ এসছে, এই মাসেও আসবে বলছে আর কি। এটা এটা একটা বিষয়। এই জায়গাটাকে আমি একটু হলেও মানে বলতে পেরেছি যে বুদবুদ যেটা আর কি বলে, বাবল, ইকোনমিক বাবল, বাবল চুপসে গেছে, বাবল বাস্ট করে গেছে, এটা এইভাবেই বারবার মানে হাত বদল হলে এটা হয়। ধরা যাক আমি তৈরি হওয়ার সময় কিন্তু শ্রমটা যোগ হয়েছে, তাই টোটালটা কিন্তু 6 কোটি টাকা হবে, কিন্তু এদের কাছে 15 কোটি টাকা, মাঝখানে কিন্তু 1 কোটি টাকা হিসাব করা তৈরি হয়েছে, একটা মূল্য তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে, সেটা হবে, মানে ওটা আমি আর এখানে বলিনি যে মানে আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। আছেই, কিন্তু বন্ড পেপারটার মূল্য 5 কোটি, মানে এটা হচ্ছে না, উনি যেটা বলছেন যে এ আর বি কে তো শোধ করতে হচ্ছে, সেই টাকাটাও তো ঢুকছে গিয়ে আর কি, সেটাও তো অ্যাড হবে গিয়ে, এইটাই। তো এবার মানে এই যে ঘটনাটা ঘটলো, এই যে ইকোনমিক মানে মানে আমি একটা ফানুস তৈরি করছি, এটা কি কি আরো কি কিভাবে হতে পারে। ধরা যাক আমি 5 কোটি টাকা ওনার থেকে ধার নিয়েছি, মানে ও আবার ওর থেকে 5 কোটি টাকা ধার নিয়েছে, ওর থেকে 5 কোটি টাকা ধার নিয়েছে, এরকম করে গোল 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 ঘুরছে। কোনোভাবে আমি কাজ ফাজ করে লোকজনকে খাটিয়ে তাকে তার মজুরি মেরে আমি 100 টাকা রোজগার করেছি, করে আমি ওনাকে দিচ্ছি। উনিও 100 টাকা তাহলে পেয়ে গেলেন আমার থেকে, আমার ধার শোধ হয়ে গেল। উনিও 100 টাকা ওকে দিলেন, ওনার ধার শোধ হয়ে গেল, উনি 100 টাকা ওনাকে দিলেন, ওনার ধার শোধ হয়ে গেল, উনি 100 টাকা ওনাকে দিলেন, ওনার ধার শোধ হয়ে গেল, করতে 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 100 টাকা আমি আবার ফেরত পেয়ে গেলাম। তাহলে ঘুরলো কত টাকা? 100 টাকাই তো ঘুরলো। ব্যালেন্স শিটে 100 + 100 + 100 + 100 + 100 + 100 800-500 কাছাকাছি চলে গেছে। সত্যিকারের তো 100 টাকাই আছে, কিন্তু আমি ভাবছি 800 টাকা বিরাট ব্যাপার আর কি। আমাদের যে অর্থনীতিকে বলা হচ্ছে না যে এত $1 ট্রিলিয়ন ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি এত বাড়াবাড়ি হচ্ছে, তো ঘটনাটা এইটাই। আমার ব্যাংক অ্যাকাউন্টে 10 টাকা আছে, আমি ব্যাংকে 10 টাকা রেখেছি, ব্যাংক ওই টাকাটাকে তো নিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে রাখবে না, টাঙিয়ে টাকাটা নিয়ে ইনভেস্ট করেছে কোথাও গিয়ে, আমার অ্যাকাউন্টে তো 10 টাকা লেখা আছে, যাকে দিয়েছে তার কাছেও 10 টাকা আছে, 10 থেকে 20 টাকা হয়ে গেল ফানুস। এবার যাকে দিয়েছে সে যদি জিনিসপত্র তৈরি ফৈরি করে ঠিকঠাক ভাবে ওকে ওর ইন্টারেস্ট ফেরত দিয়ে দিতে পারে, তাহলে আমার 10 টাকাটা রইল, নইলে ব্যাংক দেউলিয়া ঘোষণা করে বলে দেবে যে আমি আর দিতে পারছি না, টাকা পাই। মানে মানে ফানুস এভাবে হয়। পরেরটা খুবই পরেরটা। এবার এইটা হচ্ছে একটা নয়া উদারবাদের খুব গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা হচ্ছে যে এখানে কি দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে যে স্টক ট্রেডিং হয় না, মানে শেয়ার মার্কেটে যে ট্রেডিং হয়, শেয়ার মার্কেটের আগে যেটা হতো যে স্টক অলরেডি আছে তার উপর ট্রেডিং হতো, যেটা বিক্রি হচ্ছে না, যদি খুব গোদাভাবে বলি, মানে এতটা সরলীকৃত না, মানে যেটা বিক্রি হচ্ছে না, যেটাকে আমরা ওভার প্রোডাকশন বলছিলাম, যে পুঁজিবাদ পুরো তার পণ্য বিক্রি করে উঠতে পারে না, সেইটাকে সে অন্যভাবে বিক্রি করার তাল করছে স্টক মার্কেটে। আজকের দিনে যদি ধরি তাহলে ধরবো যে আমি যদি টাটার কোনো কিছুতে টাকা লাগে, আমি জানি টাটা নুন তৈরি করে, টাটা তেল তৈরি করে ইত্যাদি, আমি মানে আরবিট্রারিলি বলছি, সাবান তৈরি করে, অনেক কিছু তৈরি করে আর কি, তাহলে সে ঠিকঠাক তৈরি করতে পারে, মানে তৈরি করছে আমি দেখছি, তাই আমি টাকা লাগিয়েছি ওই জিনিসের। এটা এক ধরনের ট্রেডিং। আরো অনেক ধরনের ট্রেডিং আছে, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি জিনিসটাকে চোখেই দেখিনি, আমাকে কেউ একজন এসে বললো জানিস তো কালকে আমি এরকম একটা হাওয়াই জাহাজ বানিয়ে দেবো যেটা করে উড়ে উড়ে মার্সে এমনি এমনি চলে যাওয়া যায়। সে এত কনভিনসিং ভাবে আমাকে বললো, আমি বললাম বাহ, তাহলে তো আমি মার্সে যেতে পারবো, আমি এটাতে টাকা লাগাবো। আমি টাকা লাগিয়ে দিয়েছি,
ওরকে তো হাওয়াই জাহাজটা বানাতে হবে, বানিয়ে মার্স অব্দি নিয়ে গিয়ে দেখাতে হবে যেটা হচ্ছে, না হলে সেটা তো পারছে না করতে। এবার যে ফানুসটা তৈরি হলো, ফানুস চুপসে যাবে, করে ফেটে যাবে জিনিসটা। এবার এই যে মানে মানে আগে যেটা হতো যা রয়েছে তার উপর টাকা লাগানো হতো, এখন যেটা হচ্ছে ভবিষ্যৎ নির্ভরশীল ভাবে টাকা লাগানো হচ্ছে, ভবিষ্যৎ নির্ভরশীল ফাটকা কারবার। ভবিষ্যতে যা জিনিস তৈরি হবে সেটাকে তৈরি করতে হবে, মানে আদৌ হবে কিনা কোনো জানি না তো, ভয় পাচ্ছি তো, ওই কারণে বলছে একদম ধর্মঘট করা যাবে না, একটা দিন নষ্ট, একদম মানে রাষ্ট্র উপর থেকে চাপাচ্ছে আর কি, সব সরকারকে বলছে যে ধর্মঘট বন্ধ করো, মানে একদিন নষ্ট, মানে বুঝতে পারছো, আমার যদি 31শে মার্চের মধ্যে জিনিসটা তৈরি করতে না পারি, ইয়ার এন্ডিং আমি পাগল হয়ে যাবো, মানে আমার সব মানে রেগ হয়ে যাবে, কারণ ও তো ভবিষ্যৎ নির্ভরশীল ফাটকা কারবার করছে। এর পরেও ভবিষ্যতে গিয়ে ওই জিনিসটা সবসময় তৈরি হয় না, কারণ মানুষ মানে বেশি মাত্রায় প্রিডিকশন করে। আমি ভাবছি হ্যাঁ ও টাইমে হয়ে যাবে মার্চের মধ্যে জিনিসটা তৈরি হয়ে যাবে, যদি না হয় টাকা তো লাগিয়ে ফেলেছি, না হলে হবে না, মানে সবাই মিলে একসাথে কেস খাবে আর কি, এরকম হবে ব্যাপারটা। তো এইটা মানে কেস খাওয়াই হচ্ছে ব্যাপারটা এইটা। এবার এটার অংশ হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, মানে এই যে নম্বরগুলো দেওয়া আছে না, এটা হচ্ছে এই যে মানে কেনাবেচা চলছে, ফাটকা কারবারে যে টাকা লাগানো ইত্যাদি হচ্ছে, সেটা কতটা সত্যিকারের। মানে আমি যে উদাহরণটা দিয়েছিলাম তাতে 5 কোটি টাকা ছিল আর 15 কোটি টাকার ফানুস তৈরি হয়েছিল, তাহলে সত্যিকারের অর্থনীতি কতটা, মানে 5 কোটি, তাহলে সত্যিকারের অর্থনীতি কত পার্সেন্ট হতে পারে? 100% বা তার কম, 100% বা তার কম, মানে অর্থনীতিটা সত্যিকারের আছে। 101% বা 100.01% মানে একটু স্ফীত হয়েছে আর কি, কিছুটা মিথ্যা রয়েছে আর কি, কিছুটা এমনি ব্যালেন্স শিটে লেখা রয়েছে, সত্যিকারের নেই আর কি। এবার আমরা এটা বারবার দেখতে পাচ্ছি, এই যে কালো দাগটা দেখছি, এটা হচ্ছে 100% জিডিপি, তার মানে অর্থনীতি এত অব্দি সত্যিকারের। এই যে ফাটকা কারবারে কেনাবেচা চলছে, তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 1990 থেকে শুরু হয়েছে এখানে, ঠিক আছে? এর আগেও কিছু ঘটনা ঘটেছে, সেটা একটু পরে বলছি। যেটা হচ্ছে এখানে এই যে বাড়ছে, মানে বাবলটা তৈরি হচ্ছে আর কি, 100 অব্দি তো সত্যিকারের অর্থনীতি, তাই তো? আমার যা মানে স্টক কেনাবেচা চলছে ফাটকা কারবারে, সেটা 100% ক্রস করে গেছে। কত পড়েছে? প্রায় 300%-এর কাছাকাছি এই উদাহরণটা। এবার এগুলো বিভিন্ন দেশকে দেখানো হচ্ছে, এখানে একটু বোঝা যাচ্ছে না, এখানে আমরা চীন, ইন্ডিয়া, ইউএসএ এরকম মানে কিছু দেশের আলাদা আলাদা করে দেখাচ্ছি প্রবণতাগুলো, যে কি হচ্ছে। এবার তাহলে এখানে কি হচ্ছে, যে এখানে এরকম হঠাৎ করে বেড়ে গেল, হ্যাঁ, বা বেড়ে একদিন তো গিয়ে একটা ফায়সালা হবে, তাই না? আমি বলেছি যে আপনি আমায় টাকা লাগান, আমি 200 টাকা ফেরত দেবো আপনাকে, ওকে বলেছি 300 টাকা ফেরত দেবো, ওকে বলেছি 400 টাকা ফেরত দেবো, 200 + 300 + 400 আর কি, মানে 900 টাকা তো আমার মানে মজুদ থাকতে হবে। তো 900 টাকা তো আমাকে 900 টাকা তো আমাকে মজুদ রাখতে হবে, নেই তো, কোথা থেকে পাবো? জিনিসটা তৈরি তো হয়নি, তাই না? কেন তৈরি হয়নি? কারণ আমি এত মাত্রায় লোককে টুপি পরিয়েছি এবং এত মাত্রা আমাকে টাকা দিয়েছে, আমি জিনিস তৈরি করলেও ওই টাকার মানে ফেরত দিতে পারবো না। তাহলে কি হবে? একটা সময় পর গিয়ে যারা টাকা লাগে তারা রেগে যাবে, ওরা বলবে না আমি আর টাকা লাগাবো না, বলে শেয়ার মার্কেটে যা টাকা লাগিয়েছে সেটা ফেরত নিতে চাইবে। এবার আমার ঝামেলা হয়েছে ওনাদের সাথে, টাকা দিতে পারছি না, ওরা তো দেখতে পেয়েছে সেটা, ওরা দেখে বলছে তো আমরাও কেস খাবো, এবার আমরা তো অল্প অল্প করে শেয়ারে টাকা লাগিয়ে স্টকে টাকা লাগিয়ে রেখেছি, তুলে নিই, ভয় পেয়ে সব টাকা তুলে নিচ্ছে, এই ক্র্যাশ করছে, এরকম গ্রাফ উঠছে করে, তারপরেই এরকম নেমে যাচ্ছে। এবারটা বারবার হচ্ছে, লক্ষ্য করে দেখুন, প্রথমবার হাইয়েস্ট যে মাত্রাটা, পরের মাত্রাটা তার থেকে বেশি, তারপরের মাত্রাটা আরো বেশি, মানে কি ভয়ঙ্কর আর কি, মানে বেড়ে চলেছে মাত্রাগুলো আর কি, মানে এরকম মানে মাথাটা বেড়ে চলেছে। এখানে একটা ভালো কথা আছে, খারাপ কথা আছে। ভালো কথাটা কি? এই যে বাড়লো, এইটা না, এই ওপরের যেটা, এটা হচ্ছে ইউএসএ কোনোদিন অর্থনীতি সত্যিকারের হয় না। দেখুন ওর বেড়েছে, মানে এতটা, কমে এসেও মিথ্যা, সত্যির থেকে এতটা উঁচু।
ও মিথ্যায় রয়েছে আর কি, মানে ওই কারণে ওকে যুদ্ধ করতে হয় আর কি, যে মানে আমি মিথ্যা বলছি মানে এটাই সত্যি আর কি, মানে ওকে ওখানে যুদ্ধ যুদ্ধ মানে পুরোটাই মিথ্যায় চলছে আর কি। আর বাকিদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ধরো যে কিছু বাড়লো, বেড়ে আবার কমে এলো, তার মানে অর্থনীতিটা সত্য থেকে অসত্য হয়। আবার ক্র্যাশ যখন করে, রিসেশন যখন আসে, স্টক মার্কেট ক্র্যাশ যখন করে, আবার সত্যিকারে ফিরে আসে, তাই না? মানে 100%-এর তলা থেকে উঠেছে, আবার 100%-এর তলায় চলে গিয়ে অর্থনীতি সত্যিকারের হয়ে গেছে। ভয়ের বিষয় যেটা, যেটা খারাপ কথা, এখানে তো নেমেছে, এখানেও নেমেছে, এইখানে দেখা যাচ্ছে এরপর থেকে দেখুন আর নামছে না। একটু সাইজটাকে ছোট কর, এই যে দেখুন, এই যে নামছে দেখুন, 100-র উপরে, 100-র উপরে, 100-র উপরে। এইটা ইন্ডিয়া, ইন্ডিয়ার মোটার উপর তলাতেই থাকে, বেশি 100-র উপর টুপর যায় না, কিন্তু এটা অন্য গল্প আছে, একটু বলছি। এবার দেখুন, এটা 24 সাল অবধি দেখাচ্ছে, এখন এরকম করে হয়ে গেছে কেন কেউ জানে না। এই যে এখান থেকে এখানে যে উঠে আসবে, আমি মানে অন্য কিছু ইন্ডিকেটর দেখেছি, মানে ওয়ারেন বাফেট বলে একজন আছেন আর কি, খুব প্রখ্যাত মানে মানে স্টক মানে টাইফুন আর কি, তার কিছু এরকম মানে অঙ্ক ফঙ্ক কষা আছে, তার ওয়েবসাইটে আমরা যেটা মানে উনি প্রিডিক্ট করছেন এটা উঠে গেছে। আমাদের দেশ জানে না উঠে গেলে কি করতে হয়, চীন জানে, ইউএসএ জানে। আরও মানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইখানটাতে আমি বলেছিলাম যে এর আগেও কিছু ঘটনা ঘটেছে। এর আগের ঘটনাটা কি হয়েছে, মানে এখানেও আরো এরকম গ্রাফ ওঠানামা করছিল আর কি, এখানে আর দেখায়নি আর কি, বেকার গিঞ্জি হয়ে যাবে। এইখানটাতে প্রথম যেটা হলো 1990 সালে জাপান এফেক্টেড হলো, জাপানে এরকম বুদবুদ তৈরি হলো, জাপানের এটাকে বলা হয় অ্যাসেট বাবল কোল্যাপস। অ্যাসেট, বাড়ি ঘরদোর সবকিছুর আর কি, তার দাম বাড়ছে, আর লোককে বলছে বাড়ি কেন বাড়ি কেন বাড়ি কেন, এরকম প্রথমে কিনছে, এবার কিনছে তো ধারে কিনছে, ধার তো শোধ করতে হবে, পারছে না লাস্টে শোধ করতে, অত দাম কে শোধ করবে, ইন্টারেস্টও তো বেড়ে বেড়ে চলেছে, এবার স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছে। তারপরে এটাকে বলে অ্যাসেট বাবল কোল্যাপস, জাপানে হলো 1990। জাপান আগামী 10 বছর এই অর্থনীতি মানে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না, এত খারাপ অর্থনীতি 10 বছর ধরে চলে, এটাকে বলা হয় লস্ট ডেকেড। জাপান বলছে মানে 1 দশক আমরা হারিয়ে ফেললাম আর কি, আমাদের খুব অবস্থা খারাপ। এইটুকু মনে রাখি, জাপান আবার একটু কিছুক্ষণ পর আসবে। 2000 সালে যেটা হলো, এটাও খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। 2000 সালে যেটা হলো, এটাকে বলে .com ক্রাইসিস। হঠাৎ পুঁজিপতিরা মনে করলো যে আমাদের যদি কম্পিউটারে আমরা টাকা লাগাই তাহলে একদম মানে রাতারাতি আমরা প্রচুর টাকা রোজগার করতে পারবো। কম্পিউটারের মানে সত্যি তার মানে উন্নতি হয়েছে, 25 বছর সময় লেগেছে, 25-30 বছর 40 বছর, একদিনে তো হবে না বা 1 বছরে তো হবে না, কিন্তু এত টাকা লাগিয়ে ফেলেছে যে ওটা থেকে আর ফেরত আনতে পারছে না, কিছু রিটার্ন আসছে না। তাহলে এটা হলো .com ক্রাইসিস। 2008-এ গিয়ে যেটা হলো, এটাকে বলে মর্টগেজ ক্রাইসিস। 2008-এ চীন এফেক্টেড হলো, ইউএসএ এফেক্টেড হলো, ইউরোপীয় কিছু দেশ এফেক্টেড হলো। এবার মর্টগেজ ক্রাইসিস হচ্ছে যে আমি লোন দিচ্ছি লোককে, দিয়ে বলছি মর্টগেজ রাখো বাড়িঘরদের, মর্টগেজটা রেখেছে, এবার যখন লোন শোধ করতে পারছে না বলছে মর্টগেজটা দে আমাকে, এবার দিচ্ছে না তো, বাড়ি থেকে চলে যাবো, আন্দোলন করছে, রাস্তায় ঝামেলা হচ্ছে, টাকাটা মানে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারছে না। তো এটা হলো মর্টগেজ ক্রাইসিস, যে লোন দিয়েছি, দিয়ে লোন মর্টগেজ দিয়েও সে মর্টগেজ নিয়ে আসতে পারছি না, আমার বাড়ি আমি কেন দেবো বলে লোক ঝামেলা করছে এবারে। এরপর যেটা 15 সালে হলো, এটা হচ্ছে চীন এফেক্টেড হলো। এরপরে 2022 সালে হলো, এটা আমেরিকা এফেক্টেড হলো, অদ্ভুত নাম, বললো এভরিথিং বাবল কোল্যাপস। আর এখন নতুন পর্যায়ে নতুন কোল্যাপসটা কি হতে পারে সেটা আমি এরপরে বলছি। এখন যেটা দেখছি যে ঝিকে কিন্তু মানছে না পার্টির লোক, মানে পার্টির ভেতরে আর কি, মানে লিউ শাওকির ছেলে হু জিনটাও, ওয়েন জিয়াবাও, বাকি যত নেতারা ছিল সবাই মিলে ঝিয়ের একদম বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। কেন? ঝি ডিক্টেটোরিয়াল, একবজ্ঞা, যা মানে বলবো তাই। ঝি যেটা অর্থনীতির কথা বলে, সেই অর্থনীতিটা মানে ও যে মানে লাইনটা বলে আর কি মার্কেটের ক্ষেত্রে, যে মার্কেটের ক্ষেত্রে আর কি ওর মানে বোধহয় সম্ভবত 2018 সালে যে পার্টি কংগ্রেস হলো, বলছে কমিউনিস্ট পার্টি কাল থেকে বাজারের নিয়ম নীতি মেনে চলবে। বলা হয়েছিল যে মানে বাজারের ওপরে পার্টি নিয়ন্ত্রণ আনবে আর কি, বাজার যা খুশি করতে পারে, ও বলছে না না ওইভাবেই চলবে, এরকম অবস্থান নিয়েছে।
তার আগে হু জিনটাও ছিল, হু জিনটাওকে একটু তথাকথিত প্রোগ্রেসিভ ধরা হয়। কেন? এই আটের যখন ক্রাইসিস এলো, হু জিনটাও বললেন লোকের হাতে টাকা নেই, সরকারের কফারগুলো খুলে দাও, দিয়ে সকলের পকেটে টাকা পাঠিয়ে দেওয়া হবে, তাহলে এই অর্থনৈতিক সচল হয়ে যাবে। মানে এটা কি ওই কোভিডের সময় যে থিওরি 2008 না না, আমি সেটা বলছি না, যে এই যে নতুন করে তত্ত্বটা মানে বারবার ওটা বলা মানে হচ্ছে। হু জিনটা আগে করে দিয়েছে, ওটা থেকে নকল করে সব হ্যাঁ বলেছে। সেটাই বলছি, মানে মানে ওইটা নতুন কিছু নেই। ওটারই রিফ্লেকশন। আর 15 ক্রাইসিস এলো, জি সব দেশের সবাইকে বলে সবাইকে শেয়ারে টাকা লাগাতে, সবাই শেয়ারে টাকা লাগিয়ে দিল, দিয়ে সবাইকে scam। এটা হচ্ছে 2015 ক্রাইসিস, মানে এরকম ভাবে আসছে। যেটা টেক হোম মেসেজ এই ছবিটা থেকে, সেটা হচ্ছে আমার অর্থনীতি যতবারই অসত্য হোক, যদি সত্যতে ফিরে আসে, মানে যদি সত্যতে ফিরে আসে তাহলে ঝামেলা কম হয়, কিন্তু যদি সেটা অসত্যতেই থেকে যায়, অর্থনীতি উঠেছে মানে সত্যের ওপরে উঠে গেছে, কিন্তু মানে যেটা নেমে আসছে সেটা অসত্য, এটা 100 তলায় যাচ্ছে না বা 100 পৌঁছাচ্ছে না, আবার উঠছে, তাহলে কন্টিনিউড ক্রাইসিস। এটা আগে থেকে জানে, এটা 2008 থেকেই বুঝতে পারছে এরকম হবে, যে ফ্যাসিস্ট গভর্নমেন্টগুলো চলে আসছে বিশ্বজুড়ে, ওয়ার্ল্ড ফ্যাসিজমের উত্থান হচ্ছে এই সময়টা, এটা প্রিডিক্ট করে। 8 ক্রাইসিসের পরে একটা চান্স কংগ্রেস পেল যে সামলাম, 12 সালের মধ্যে মুখ ঘুরিয়ে নিয়ে অন্যদিকে টাকা দিয়ে দিল, 12 সাল থেকে সমস্ত দুর্নীতির মামলা শুরু হয়ে গেল কংগ্রেসের এগেনস্টে, কংগ্রেস পড়ে গেল, বিজেপি চলে এলো। বিদেশে একটু দেরি করে হয়েছে আর কি, আমেরিকাতে ট্রাম্প দুবার এসছে, এখন ইটালিতে যাকে দেখছি সে নাকি শুনছি ওই আমাদের মুসোলিনিরই পরিবারের কেউ একজন হবে, জাপানে যে মহিলা প্রধানমন্ত্রী এসছেন তিনিও উগ্র ডানপন্থী বিভিন্ন কারণে আর কি। তো এইটা হচ্ছে মেইন জায়গা, যে ফ্যাসিবাদের উত্থান হচ্ছে কারণ অর্থনীতি এমন জায়গায় চলে গেছে সে সত্যে নামতেই পারছে না, পুরোটাই অসত্যে রয়েছে। আর যুদ্ধের ক্ষেত্রে বিগত কয়েকটা যে কটা যুদ্ধ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধগুলোর ক্ষেত্রে মূলত যেটা মানে এই যে মানে এটা হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনফ্লেশন, ঠিক আছে? ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বাড়া, আর বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানে একটা দেশের যে কারেন্সি মুদ্রা বা মানে আমাদের এখানে যে টাকা তার দামটা পড়ে যাওয়া। এবার জিডিপি ডিফ্লেটার এমন একটা জিনিস, এটা বোঝায় যে আমার ডোমেস্টিক ইনফ্লেশন কত। তাতে যেটা দেখতে পাচ্ছি সমস্ত দেশের একটা ঊর্ধ্বমুখী, এইটা হচ্ছে ইউক্রেন, যুদ্ধ করে একদম মাথা খারাপ হয়ে গেছে, মানে উপর দিকে উঠে যাচ্ছে। এটা ইরান, ঠিক আছে? পরেরটা, এটা আরেকটা পরিমাপ ইনফ্লেশন বোঝানোর, এটাকে বলে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সিপিআই যেটা বোঝায় সেটা হচ্ছে শুধু আমার দেশের লেনদেন না, আমি বাইরের সাথে কি লেনদেন করছি, আমি কি আমদানি করছি, তার ভিত্তিতে মুদ্রাস্ফীতি হচ্ছে কিনা। তাহলে বাইরের থেকে আমদানি করে যে মুদ্রাস্ফীতি আর কি, সেক্ষেত্রে ইউএস এর অবস্থান এইখানে, আর বাকি সমস্ত দেশ তার ঊর্ধ্বে, উপরে উপরে রয়েছে, বেশি বেশি রয়েছে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশিটা ইন্ডিয়া, ওটা ইরান না না, এটা ইরান, নীলটা হ্যাঁ এই যে ওপরেরটা এটা ইরান। তিনটে জিনিস বোঝায়, যুদ্ধ তখনই হচ্ছে কে যুদ্ধ কার সাথে হচ্ছে, মানে কে উইনিং পজিশনে আছে, যার ডোমেস্টিক ইনফ্লেশন কম, মানে আগের ছবিটাতে যার ডোমেস্টিক ইনফ্লেশন কম সে যার ডোমেস্টিক ইনফ্লেশন বেশি তাকে আক্রমণ করছে। ডোমেস্টিক ইনফ্লেশন ইউক্রেনের বেশি তাই ওকে আক্রমণ করা যায়, ডোমেস্টিক ইনফ্লেশন ইরানের বেশি তাই ওকে ঝামেলা পাকানো যায় ওর ওখানে। পরেরটা, এবার মানে মানে এই ছবিটা দেখিয়ে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে এটা একটা ছোট গল্প আছে, সেটা হচ্ছে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো তখন মানে যেটা দেখা গেল যে ব্রিটিশ মানে পাউন্ড বা স্টার্লিং এর অবস্থা খারাপ হয়ে গেছে, পড়ে গেছে। বিশ্বে এরকম পরিবর্তন বারবার এসছে। প্রথম ওয়ার্ল্ড কারেন্সি ছিল সবাই যে টাকাতে লেনদেন করে সেটা ছিল স্প্যানিশ ডলার, কারণ স্পেনেরই আধিপত্য ছিল সারা বিশ্বে প্রথমে। স্প্যানিশ ডলার পরবর্তীকালে গিয়ে দাঁড়ালো ডাচ যে এই আর কি মানে কারেন্সি তার দিকে। তারপরে কি হলো, ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো, তখন ব্রিটিশ স্টার্লিং বা পাউন্ড ওয়ার্ল্ড কারেন্সি হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটা হয়ে দাঁড়ালো অবশ্যম্ভাবীভাবেই ইউএস ডলার। ইউএস ডলার বিশ্ব কারেন্সি হয়ে যাওয়া মানে ওটাকে বলা হয় রিজার্ভ কারেন্সি। কেন? তার দুটো বিষয় আছে।
ইউএস যেটা করলো, ইউএস বলল যেটা, সেটা হচ্ছে যে দুটো জিনিস করো। এক হচ্ছে যে সমস্ত তেলের খনিগুলোকে গিয়ে বলছে ডলারে বেচো, মানে তুমি যখনই কাউকে তেল দেবে বলবে আমাকে ডলার দাও। এবার আমি তেল কিনতে যাচ্ছি, আমি ডলারে দিতে, আমি পাবো কার থেকে? আমাকে আমেরিকা গিয়ে বলতে হবে আমি রুপি দিচ্ছি, তুমি আমাকে ডলার দাও, দিয়ে আমি এ করবো। আমেরিকা বলছে আমার রুপি নিয়ে কি হবে, রুপিটা আমি নিয়ে কি করবো? তোমার জিনিসটা দিয়ে কোনো জিনিস কেনা যায় কোনো কোথাও তোমার দেশের বাইরে? তাহলে কি হবে? বলছে তাহলে সোনার সাথে ট্যাগ করো টাকাগুলো, কোন দেশের কত মজুদ সোনা রয়েছে তার ভিত্তিতে তার টাকার মূল্য নির্ধারণ হবে। এটাকেই বলছি আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেট আর কি, বা ব্রেটন উড সিস্টেম আর কি। আমার সোনার মজুদ কত তার ভিত্তিতে আমার টাকার মূল্য নির্ধারণ। আরও ব্যাপার আছে, আমি অন্য কারেন্সির সাথেও মানে পেগ করতে পারি, সেটা আমি যাচ্ছি না ওই জটিলতায়। এবার এরকম করে চলছে, তাহলে আমার সোনা কোথায় থাকবে? আমার দেশের মধ্যে থাকবে, বা আমি অন্য দেশের ভল্টে রাখবো, সুইস ব্যাংকের ভল্টে রাখবো, লন্ডনের ভল্টে রাখবো, আমেরিকার ভল্টে রাখবো, দিয়ে বলবো দেখো ওই অতটা সোনা আছে, তুমি তাহলে তত পরিমাণ আমাকে ডলার দিয়ে দাও, আমি তেল কিনবো, আমি অন্য জিনিস কিনবো, এরকম। এবার মানে এখান থেকে দুটো ঘটনা ঘটলো। এক হচ্ছে যে যেই মুহূর্তে ডলার রিজার্ভ কারেন্সি হলো, যে দেশের কারেন্সিটা বিশ্বের রিজার্ভ কারেন্সি হয়ে যায়। রিজার্ভ কারেন্সি কেন বলছি? কোনো বিশ্বের লেনদেন করতে গেলে ওর টাকাটা আমাকে জমাতে হবে। আমাকে যেহেতু বিশ্বে কোনো লেনদেন করতে গেলে ডলারই লাগবে, তাহলে আমাকে ডলার জমাতে হবে। আমি আমার দেশে ডলার জমাবো, অন্য দেশের ভল্টে ডলার রেখে দেবো আমার নামে, এগুলো কিন্তু আমার এরকম বলে। যে দেশের মানে কারেন্সি যেটাকে আমি জমাচ্ছি, মানে ডলার এক্ষেত্রে ইউএস এর কারেন্সি, সেই দেশটা কিন্তু জিনিস তৈরি করে না, শুধু জিনিস কেনে। কেন কেনে? এই যে আমি ওর কাছে ডলার চাইছি, ও কেন দেবে আমাকে? ও বলছে তুই আমার জিনিস দে। এবার আমি বাসন কোসন জিনিসপত্র কি মানে তৈরি করে বলছে নাও নাও, তখন বলছে ঠিক আছে দেখ আমি ডলার দিলাম তোকে এর পরিবর্তে। তাহলে আমি ওকে জিনিসপত্র বেচছি, আমি রপ্তানি করছি, করে ওর থেকে ডলার নিচ্ছি আমার কাছে রাখবো বলে। তাহলে ও কি করে? বিশ্বের কনজিউমার, ইউএসএ হচ্ছে বিশ্বের কনজিউমার। ও ডলার দান করে, দিয়ে সবার থেকে জিনিসপত্র কেনে নিজে ব্যবহার করবে। এটা ছিল হ্যাঁ, প্রবণতাটা তাই আর কি ছিল। এবার ছিল মানে এবার গল্পটাতে আসছে। এবার যে ঘটনাটা ঘটে 70-এর দশকে, হঠাৎ ইউএসএ মুদ্রাস্ফীতি এত বেড়ে যায় যে তখনকার মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি বলেন এই সব সোনা ফোনা দিয়ে আমরা এরকম যোগ ফোগ করে ঝামেলা পাকিয়েছি, আমাদের নিজেদের কবর নিজেরা করেছি। আমাদের সোনার তো একটা লিমিট আছে, শুনে একটা দেশের কত সোনার মজুদ থাকবে তার তো একটা লিমিট আছে। তাহলে কি করতে হবে? বললো হঠাৎ একদিন এরকম, এই পরের ছবিটাতে হ্যাঁ, হঠাৎ একদিন দেখা যাচ্ছে যে নিক্সন বলছেন আজ থেকে সোনার সাথে ডলারের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, আমি যত খুশি টাকা ছাপাবো, কাল থেকে আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা করবো, আমি যদি মনে হয় যে আমার 10টা ডলার ছাপানো উচিত ছিল আমি 100টা ছাপাবো, কার কি বলার আছে, ছাপিয়ে এবার মানে বিলি করবো। এটাকেই বলা হয় ব্রেটন উড ব্যবস্থার পতন। সোনার সঙ্গে আর লিঙ্কড নেই অর্থনীতি, ফলে প্রতিটা দেশের মানে কারেন্সি কিসের ওপর নির্ভর হচ্ছে? বাজারে চাহিদার যোগানের ওপর। বাজারের চাহিদার যোগানের ওপর তার অর্থনীতি নির্ভর করছে। আগের ছবিটাতে যখন আমার ফিক্সড এক্সচেঞ্জ রেট ছিল, টাকার দাম বেশি ওঠানামা করতে হবে, মোটের ওপর একই রকম থাকে। যেই ওই নিক্সন শক বলে, এটা নিক্সন হঠাৎ একদিন পৃথিবীকে শক দিল, কাল থেকে সোনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমি যত খুশি আমার ডলার ছাপাবো, বিশ্বের সমস্ত কারেন্সি মূল্য বাজারে ওঠানামা করতে শুরু করবে। তাতে দিনের শেষে আমেরিকারই লাভ, কারণ এক্সচেঞ্জ রেটে তার ভ্যালু সবসময় বেশি থাকবে, সে আধিপত্য মানে মানে মুদ্রা দিয়ে বিশ্বের ওপর সে মানে আধিপত্য কায়েম করে রেখেছে, এমন সাম্রাজ্যবাদী শক্তি। কিভাবে? সে মিলিটারি সারা বিশ্বে তার রয়েছে, সমস্ত মানে ট্রানজাকশন বিজনেসের সব তার সিস্টেমে চলছে, ফলে সে যা বলবে তাই হবে। তো এইটা হলো, আবার আগেরটাতে ফিরে যাই। তো এইটা হলো। এবার এখন যেটা হচ্ছে ডেট পরে, এখন যেটা হচ্ছে যে এই যে আমরা যে ওই গ্রাফটা দেখালাম না যে স্টক ট্রেডিং হচ্ছে, আমি যে টাকা লাগাবো শেয়ার মার্কেট, টাকাটা কোথা থেকে পাবো? ধার করব, তাই তো? এবার এটা হচ্ছে ইউএস এর ধারের নিদান আর কি। ধার কিভাবে বাড়ছে? ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের সময় ওর ধার এত ছিল, এখন ওর ধার কত আছে? তার মানে কিছু বছরের মধ্যেই ওর ধারটা বিশ্বযুদ্ধের সময়ের কাছাকাছি চলে যাবে।
মানে এরকম আর কি। মানে এরকম জায়গাতে গেলেই তো বিশ্বযুদ্ধের কাছাকাছি সম পরিমাণ ধার। পাগল হয়ে গেছে এবার ফেডারেল গভর্নমেন্টের, কি করবে বুঝতে পারে। ওখানে একটা পাগলকে নির্বাচিত করিয়ে আনিয়েছে যে একে দাঁড় করাবো, করিয়ে ওপর থেকে চাচাবে, একটা কথাও বাজে কথা বলছে না, পাগলামি করছে, একটা কথাও বাজে কথা না, সব একদম মানে নিজের স্বার্থ মেনটেন করে বলছে। বলছে তুই আমি তোকে জিনিস বেচলে তুই তার উপর মানে ট্যাক্স লাগাস, তাহলে তুই আমাকে জিনিস বেচতে এলে আমিও তার উপর ট্যাক্স লাগাবো। এই ট্যারিফ যুদ্ধ শুরু হচ্ছে, মানছে না সবাই। চীন বলছে তুই 25% লাগাবি, আমিও তোর উপর 25% লাগাবো। ইন্ডিয়া ওই 30% লাগাচ্ছে বললাম, রাশিয়া ঝামেলা করছে, ইউরোপীয় ইউনিয়ন ঝামেলা করছে ইত্যাদি, ট্যারিফ যুদ্ধ হলো। আচ্ছা, আগেরটাতে যা একবার। এই গ্রাফটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই ছবিটা থেকে যেটা দেখা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইউএসএ নিজের ইনফ্লেশন নিজের কাছে রাখে না, বাইরে বিলি করে দেয়। ও নিজে মুদ্রাস্ফীতি তৈরি করবে, করে অন্যজনের কাছে দান করে দেবে। ঠিক ভ্যালু টু প্রাইস ট্রান্সফরমেশনের সময় যেভাবে বলেছিলাম, ছোট মুদ্রা অঞ্চল থেকে বড় মুদ্রা অঞ্চল শোষণ করে নিয়ে যায়, ভালো জিনিসটা নিয়ে যায়, খারাপ জিনিসটা দিয়ে যায়। এই খারাপটাও দিচ্ছে, মুদ্রাস্ফীতিটা আমাদেরকে দান করছে। কিভাবে? যদি খুব সহজভাবে বলি, ধরা যাক আমরা আমেরিকাকে কোন একটা জিনিস বেচলাম, তাহলে ও আমাকে কি দিল? তার পরিবর্তে ডলার দিল। এই ডলারটা রিজার্ভ ব্যাংকে এলো, রিজার্ভ ব্যাংক গুনে গুনে দেখলো যে এটা থেকে কত পরিমাণ টাকা হবে। সে মানে এবার যতটা ডলার তার থেকে টাকার অ্যামাউন্ট বেশি তো, কারণ টাকার দাম কম তো, এই কারণে $1 এখন 90 টাকা 92 টাকা এরকম কাছাকাছি যাচ্ছে। তাহলে টাকাটা কোথায় যাবে? এবার যে ডলারের সমতুল্য যে টাকাটা রিজার্ভ ব্যাংকে এলো, সেটা কি করবে? বাজারে ছেড়ে দেবে। এবার বাজারে যত টাকা ছাড়া হয় তত পরিমাণ পণ্য তৈরি করতে হয়। সম্ভব সবসময় করা? সম্ভব না। বাজারে 100 টাকার পণ্য ঘুরছে, আমি হঠাৎ ওই এক্সট্রা যে টাকা ঢুকিয়ে দিয়েছি রিজার্ভ ব্যাংক থেকে, সেটা হচ্ছে 100, টোটাল হয়ে দাঁড়িয়েছে 110 টাকা। বাজারে 100 টাকার পণ্য ঘুরছে, টাকা ঘুরছে 110 টাকা, 10 টাকা এক্সট্রা চলে এসছে ওই বিদেশি লেনদেন করতে গিয়ে, তাই তো? তাহলে এটাকে দুভাবে বলতে পারি। 100 টাকার মানে 100 টাকার জিনিসটার দাম 110 টাকা হয়ে গেছে, তার মানে জিনিসের দাম বেড়ে গেছে। বা উল্টোটা, 110 টাকার মূল্য 100 টাকা হয়ে গেছে, টাকার দাম পড়ে গেছে। এই উভয়কেই একই ঘটনা, এটাকেই বলে মুদ্রাস্ফীতি, এটাই ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশনটা এলো কোথা থেকে? ওই আমেরিকা থেকে ডলারটা এলো বলে। আমেরিকা নিজের কাছে ডলার মজুত রাখে না, সবসময় জিনিস কিনছে, দান করে যাচ্ছে, ডলার চারদিকে ছেলে পাঠিয়ে দিচ্ছে। ডলার হচ্ছে অভিশাপ, ডলার সেই মুদ্রা রাক্ষস আর কি, সে যার কাছে আসবে তার সর্বনাশ হবে। বইয়ের নাম মুদ্রা। মানে এবার যেটা হলো সেটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ কেন হলো, কেন হঠাৎ রাশিয়া মনে করলো যে আমি ইউক্রেন যুদ্ধটা করব। রাশিয়ার এটা কোনটা, কোন কালারটা আগে? রাশিয়া হচ্ছে তোমার হলুদ। হলুদ। 2022 সালে এটা হচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরু হলো, রাশিয়ার মুদ্রাস্ফীতি, যুদ্ধটা এই কারণেই করলো, নিজের মুদ্রাস্ফীতি কমাবে বলে। ও কি করলো? সমস্ত যে উপসাগরীয় অঞ্চলগুলো, সেখানে রাশিয়ান মিলিটারি নৌসেনা পাঠিয়ে দিল, দিয়ে বেড় দিয়ে রাস্তা আটকে দিল সমস্ত জাহাজের এদিক ওদিক যাওয়ার, দিয়ে বলে আমার এদিক থেকে যেতে গেলে যা তুমি লেনদেন করবে ডলারে লেনদেন করলে চলবে না, রুবেলে লেনদেন করতে হবে। ইন্ডিয়ারটা কোনটা? ইন্ডিয়াটা হচ্ছে ওখানে দেখে বল। নীল, সেকেন্ড নীলটা, এইটা। হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়ার এখানে ছিল, কমে গেল, 7 ছিল 4-এ নেমে গেল। কেন? ইন্ডিয়া ওই সময় মানে ইউরোপ বা আমেরিকার কথা শুনে যেটা করলো না, এটা খুব অদ্ভুত জিনিস। দেশের মধ্যে সে নেহেরু বিরোধী, দেশের বাইরে সে এখনো নেহেরুবিয়ান ওই কি বলে ওটাকে, আমাদের জোট নিরপেক্ষতার বাইরে এখনো বেরোতে পারেনি। যেই দেখেছে আমেরিকার কথাটা ভুল আর কি, আমেরিকা যেটা বলছে তাতে তো বেশি ডলার ঢুকবে, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যেটা করেছে রাশিয়ার কাছে চলে গেছে, কি বলছে আমি তোমার থেকে তেল কিনবো, এবং আমি তেলটা কিভাবে কিনবো? আমি রুবেলে কিনবো, আমি তোমায় রুপি দেবো, তুমি আমায় রুবেল দেবে। তাহলে কি হচ্ছে? রাশিয়া যখন সমর্থন দিয়েছে তো ওরা সমালোচনা করতে রুবেলই কারণে বলে দেয়। এবার এই যে মানে তার মানে ডলারে তো তেলটা কিনলাম না, রাশিয়ার তেলটা রুবেলে কিনলাম, তাহলে ডলার বিহীন লেনদেন হলে ইন্ডিয়ার মুদ্রাস্ফীতি কমে গেল। এখন তো বাজেটে বললো। এইবার যেটা করছে, ট্রাম্প তো মাথা খারাপ হয়ে গেছে, এইবার ঝামেলা পাকাচ্ছে, ট্যারিফ লাগাবো, আমার যা বলবো তা করতে হবে, এরকম করে। ট্রাম্প এবার যেটা বুঝলো এখান থেকে, তাহলে এটা কি বোঝা গেছে যে মুদ্রাস্ফীতি মানে দান করে ও সমানে ট্রান্সফার করে দেয় অন্য লোককে আর কি। মানে ডলার হচ্ছে অভিশাপ আর কি, ডলার যেদিকে যাবে সেদিকে অশান্তি পাকাবে আর কি। পরেরটা, তারপরেরটা,
আচ্ছা আগেরটাতে একটু নিয়ে নিই। এবার এই যে আমেরিকার যে ডেট মানে ধার এত বেড়ে গেছে, তো আমেরিকার ধারটা কার কাছে? সারা বিশ্বের কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, সবকিছুর কাছে। কেন? কারণ এই যে শেয়ার মার্কেটে টাকাটা লাগাচ্ছে, সেটা করতে গেলে আগে তোমার টাকা ধার নিতে হবে। তার সমস্ত পুঁজিপতি ধার লাগিয়েছে, ধারটাকে ট্রান্সফার করেছে জনগণের উপর। আমেরিকার ধার এত বেশি, এটা সমগ্র ইউরোপ, সমগ্র আফ্রিকা, সমগ্র সাউথ আমেরিকা মিলিয়ে যা জিডিপি তার থেকেও বেশি। মানে ধারের পরিমাপটা আমি মানে একটা পার্সপেক্টিভ বানানোর চেষ্টা করছি। এত বেশি ধারও বুঝে গেছে আমি ধার শোধ করতে পারবো না। ওর প্রত্যেক বছর $8 ট্রিলিয়ন শুধু ইন্টারেস্ট দিতে হচ্ছে, সুদ দিচ্ছে বিশ্বকে। আমাদের ইকোনমি না মানে। তারপরে $1.8 ট্রিলিয়ন ওর ডেফিসিট হচ্ছে, মানে কম পড়ছে প্রত্যেক বছর। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রাম্প এবার বুঝে গেছে একটা জিনিস। ট্রাম্প বুঝেছে যেটা ডলার তার আধিপত্য হারাচ্ছে। আমেরিকা ভবিষ্যতের শক্তি থাকতে যেটা ছিল এতদিন সেটা পারবে না। এটা আরো একটা কারণ আছে। যখন ইউক্রেন যুদ্ধ হচ্ছে তখন রাশিয়া বলছে ইউক্রেনকে আক্রমণ করবো, ট্রাম্প বলছে আক্রমণ করিস না, পুতিন বলছে করবোই। যেই বলেছে করব, ফরেক্স রিজার্ভ, যেগুলো ফরেক্স রিজার্ভ মানে আমি ডলার কিনেছি, কিনে আমি তোমার থেকে ডলার কিনে তোমার কাছেই রেখে দিচ্ছি, এটা ফরেক্স রিজার্ভ। তো আমার যখন দরকার পড়বে তোমার থেকে নিয়ে নেবো, তুমি তো আমার বন্ধু। ট্রাম্প বলছে ওই টাকাটা দেবো না, যা, তুই আমার কথা শুনছিস না, ফরেক্স রিজার্ভ আমার। যেই বলেছে সারা বিশ্বের সেন্ট্রাল ব্যাংক বলছে আমাদেরও তো টাকা ওখানে আছে, এতে যে কোনো মুহূর্তে আমাদের উপরে পাগল যা মানে আমাদের উপরে এবার আক্রমণ করবে। পাগল হয়ে গেছে লোক। এবার সারা বিশ্বের সমস্ত দেশ, চীন, ইউরোপ, আমাদের দেশ, রাশিয়া, সব আমেরিকা থেকে ডলার তুলে নিচ্ছে, মানে ডলার থেকে নিজের ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে, নিয়ে সোনাতে ইনভেস্ট করছে। মানে ব্রেটন উড ব্যবস্থার দিকে ফেরত যাচ্ছে আর কি, এক পা করে। ঠিক আছে, সোনার দিকে চলে যাচ্ছে জিনিসটা। এবার ট্রাম্প তো দেখছে আমি তো কেস খেয়ে গেছি, আমি যে আমার ভালোর জন্য এত ঝামেলা করলাম, করে দেখলাম এ তো আমি মানে আবার ঝামেলার সম্মুখীন হচ্ছি। ট্রাম্প এবার বললো আচ্ছা ভালো কথা, তো আমার কথা শুনবি না তো, সমস্ত তেল আমার, আমি তেল আটকে দেবো। সৌদি আরব ওর, কিন্তু সমস্যা হচ্ছে সৌদি আরবের সাথে ওর যে 90 বছরের চুক্তি ছিল শেষ হয়ে গেছে, আর চুক্তি নেই। এবার ওকে নতুন করে এখন শুধু সম্পর্কে চলছে জিনিসটা আর কি। তাহলে বিশ্বের সমস্ত তেল আমাকে অধিগ্রহণ করতে হবে। এটা ইউএসএর স্বাভাবিক জেনারেল পলিসি। যে কোনো তেলের খনি বেরোলেও বলবে ডলারে বেচো, তুমি শুনবে না। সাদ্দাম হোসেন বলছে যে কেউ যে কোনো টাকা দিয়ে আমার তেল কিনতে পারে, পরের দিনই বললো সাদ্দাম হোসেনের তো কেমিক্যাল ওয়েপেন আছে বলে বোম ফেলে দিল ওর উপর। তারপরের দিন গাদ্দাফিকে লিবিয়াতে বোম ফেলছে। ভেনেজুয়েলাকে আক্রমণ করলো কেন? ভেনেজুয়েলা রাশিয়াকে তেল দিচ্ছে, চীনকে তেল দিচ্ছে, আমাদের সাথেও, আমাদের দেশও ভেনেজুয়েলার থেকে তেল নিয়ে যাক সঙ্গে আর কি। হ্যাঁ, পেট্রো ডলারের আধিপত্য যে চ্যালেঞ্জ করবে সেখানেই কিছু একটা প্রিটেক্সটে যাবে এবং বলবে যে না আমি তো ভেনেজুয়েলাতে তো যাচ্ছি ড্রাগ পাচার থামাবো বলে। ওইসব ব্যাপার নেই, আসলে হচ্ছে ও পেট্রো ডলারের আধিপত্য কায়েম করবে, ওই কারণে ও যাচ্ছে। এবার তেলটাকেও কেন ধরছে এটা খুব ইম্পর্টেন্ট। বিশ্বের সমস্ত লেনদেন যদি ওর ডলারে না হয় তাহলে ডলার তার বিশ্বের আধিপত্য কায়েম রাখতে পারবে না। ও বুঝতে পারছে না। লোকে তো ডি-ডলারাইজেশন করছে, আমাদের দেশ করছে, চীন করছে, রাশিয়া করছে, ডি-ডলারাইজেশন, ডলারবিহীন লেনদেন। তাহলে কি করবে? ও কি আর কনজিউমার থাকতে পারবে? রিজার্ভ কারেন্সির যে নেতা হিসেবে যা করছিল, পারছে না তো। ওই কারণে বলছে দেশ থেকে লোক তারাও, এত লোককে চাকরি দিয়েছে কেন, বাইরে থেকে না, তাড়িয়ে দাও, অভিবাসন নীতি, তারাও বলছে। ওই কারণে ও কি বলছে, অন্য দেশে গিয়ে আর ফ্যাক্টরি খোলো না, নিজের দেশে খোলো, বাইরে বেরোতে যেও না। বাইরে ওর কথাগুলো শুনলে পাগলামি মনে হয়, পাগল নয়। ও বুঝে শোনা করছে নিজেরগুলো আর কি। ও বুঝতে পারছে যে আমার আস্তে আস্তে আধিপত্য আমি হারাচ্ছি, ঝটিকা যুদ্ধে যাচ্ছে, একটু দুদিন ঝামেলা পাকিয়ে পরের দিন আমার সেনা ফেরত নিয়ে আসছে। টানা যুদ্ধ করতে পারছে না, কারণ যেন অর্থনীতি ধসে যাবে সেই মুহূর্তে। এবং সাইবারনেটিক যুদ্ধ করছে, টেকনোলজি দিয়ে যুদ্ধ করে, মানে কম খরচে যাতে করা যায় সেগুলো করা যাচ্ছে। কেন তেল কেন ইম্পর্টেন্ট ওর কাছে? এআই বা সফটওয়্যার বা যে কোনো ইনভেস্টমেন্ট, এখন যে টেকনোলজি যা কিছু, তার দুটো প্রধান হাব। এআই তৈরি করতে গেলে রেয়ার আর্থ লাগে, যে রেয়ার আর্থ নির্মলা সীতারামন এবারে চেঁচিয়েছে আর কি, যে খনি উত্তোলন করতে হবে। রেয়ার আর্থ মানে নিওডাইমিয়াম আর টার্বিয়াম বলে দুটো এলিমেন্ট আছে, সেগুলো খুবই মাইক্রোচিপ প্রসেসর তৈরি করতে কাজে লাগে। এই যে মাইক্রোচিপ প্রসেসর আর কি, এটা কে তৈরি করে? বিশ্বের 1 নম্বর তাইওয়ান, বিশ্বের 2 নম্বর চায়না। রেয়ার আর্থ মাটি থেকে শুধু তুললেই হলো না, তাকে রিফাইন করতে হয়। এতটা পেলে তার থেকে এইটুকু হয়তো আকরে রয়েছে আর কি জিনিসটা।
ইন্ডিয়ার ক্ষেত্রে রিফাইনারি নেই, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রেও সেই সম্পদ মাটির তলায় রয়েছে। সেই কারণে এবারের বাজেটে সে বলছে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে যে সে এআই বানাবে, এআইটাকে চালাতে গেলেও তো তার একটা ব্যাকআপ লাগবে। এই কারণেই চীন তাইওয়ান দখল করতে চাইছে, সমানে অশান্তি করছে যে তাইওয়ানে আমি পাঠাবো। একটু পরের ছবিটা, এটা চায়না, এই যে তাইওয়ান, এই দ্বীপপুঞ্জগুলো হচ্ছে জাপানের, ঠিক আছে? জাপান আমেরিকার দিকের লোক আর কি, সে চীনের বিপক্ষে। এটা হচ্ছে ইয়োনাগুনি দ্বীপ, সবচেয়ে তাইওয়ানের কাছে। জাপানিজ প্রাইম মিনিস্টার তার নৌসেনা পাঠিয়ে এখানে দাঁড় করিয়ে রেখেছে। এটা 1 মাসের আগের ঘটনা বলছি। যেই দাঁড় করিয়েছে চীন ঝামেলা করছে। হ্যাঁ, পোস্টড্যাম কনফারেন্সের পর থেকে তোমাদেরকে বলা হয়েছিল তোমরা কোনো যুদ্ধবাজ কিছু করবে না, এত বড় সাহস, একদম বোমা মেরে উড়িয়ে দেবো, এরকম। চীনের সাথে এবার জাপানের ঝামেলা লাগছে। এটা হচ্ছে চীন জাপানের অশান্তিটা তাইওয়ানকে নিয়ে, কারণ চীন তাইওয়ান দখল করতে চাইছে মাইক্রোচিপ প্রসেসের চিপগুলো দরকার বলে আর কি, যেটার ভিত্তিতে হচ্ছে, মানে এখন সব লেনদেন হচ্ছে। এর পরেরটাতে কিছু আছে কিনা, তার আগেরটা হয়েছে, হ্যাঁ এইটা। গ্রিনল্যান্ড কেন দখল করা দরকার? গ্রিনল্যান্ডে তেল আছে, গ্রিনল্যান্ডে সোনা আছে, গ্রিনল্যান্ডে রেয়ার আর্থ এলিমেন্ট আছে। অলরেডি গ্রিনল্যান্ডের আশপাশে আর্কটিক ওশানে এখানে রাশিয়া তার নৌসেনা দাঁড় করিয়ে রেখেছে। চীন চুপি চুপি গিয়ে গ্রিনল্যান্ডের মাইনগুলোতে মানে ইনভেস্ট করে রেখেছে। ট্রাম্প বলছে আমার দেশের মাথার উপর এরকম একটা এত বড় জিনিস ছিল আমরা এতদিন জানি না, ওটা আমাদের বলে ঘোষণা করে দিল এরকম। মানে এই হচ্ছে অবস্থা, এইটাকে দখল করতে চাইছে ওই কারণে। নিউ মিডল ইস্ট অফ দ্য ওয়ার্ল্ড, নতুন মধ্যপ্রাচ্য তৈরি হতে চলেছে গ্রিনল্যান্ড ওই কারণে। আগেরটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে ভদ্রমহিলা কথা বলছে, ইউরোপীয় ইউনিয়ন সবসময় ইন্ডিয়াকে খুব মানে কি এটা, এর সাথে আমরা লেনদেন করবো আর কি, আমাদের আধিপত্য নড়ে যাবে। এখন নেচে নেচে এসে মোদির সাথে হাত মিলিয়ে বলছে একদম ফ্রি ট্রেড আর কি, একদম ভিসা রেস্ট্রিকশন কমিয়ে দিচ্ছে, এখানে এসো, আমাদের এখানে ইনভেস্ট করো, আমাদের এখানে কাজ করো, আমরাও তোমাদের ওখানে করছি, তোমরা আমাদের উপর আর মানে ট্যাক্স চাপিও না, এইসব করছে। 20 বছর আগে থেকে ইন্ডিয়া ওদেরকে হাতে পায়ে ধরছে, এত বছর পরে এসে ওদের টনক নড়েছে যে হ্যান্ডশেক করবো। কেন? ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ড দখলের ঘটনার পরে বুঝে গেছে ওরা কেস খেয়ে লাট হয়ে গেছে। কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন সেনা কখনো দেশে ফেরেনি পূর্ণরূপে। ইউরোপীয় দেশগুলো তাদের সেনাকে মার্কিন সেনার সাথে সংযুক্ত করে দিয়েছিল, দিয়ে বলেছিল তুমি আমাদের দাদা, তুমি আমাদের রক্ষাকর্তা, আমাকে রক্ষা করো। তৈরি হলো নেটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কেন এটা করলো? সোভিয়েত ইউনিয়ন আমাদের দেশে বিপ্লব ঘটিয়ে দেবে, তাই তোমরা আটকাও আমাদেরকে, আমরা আমাদের রক্ষা করো। আমেরিকা বলে হ্যাঁ আমি সেনা পাঠাচ্ছি, বলে আরো নেচে নেচে আরো সেনা পাঠাবে। ন্যাটোর যে সেনা তারা যেটা করলো, মার্কিন জ্যাকেটটাকে ফেলে দিয়ে ন্যাটোর জ্যাকেটটা পরে রেখেছে, আসলে তো মার্কিন সেনাই। তার মানে ইউরোপের আদতে নিজেদের কোনো সেনাই নেই এই মুহূর্তে। ওইখানে 2-3টে করে লোক গ্রিনল্যান্ডে পাঠিয়ে আর কি ওই মানে সেই ওই ধূপকাঠির ছাকা দেওয়ার করছে, আমি কিন্তু বলে দিচ্ছি মানবো না, এরকম এইটাই করছে, ঘ্যান ঘ্যান করছে, আর কিছু করতে পারছে। মানে নিজের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, এতদিনে বুঝেছে যে কেস খেয়ে গেছে। ন্যাটোর উদ্দেশ্য কী ছিল? ন্যাটো বলতো টু কিপ দ্য রাশিয়ানস আউট, সোভিয়েত ইউনিয়নকে বাইরে রাখতে হবে, টু কিপ দ্য আমেরিকানস ইন, মার্কিনীদেরকে সেনাতে রাখতে হবে, অ্যান্ড টু কিপ জার্মানি ডাউন, জার্মানি যেন দ্বিতীয়বার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, ওকে মানে অবদমিত করে রাখতে হবে। সোভিয়েত ইউনিয়ন 90 সালে 91-তে নষ্ট হয়ে গেছে, তারপরে ন্যাটোর কি দরকার? ন্যাটো কিন্তু ডিসলভ হলো না। আমেরিকা সমানে বলছে লুক ইস্ট, রাশিয়ার দিকে এক পা করে দেশ দখল করতে করতে হাঁটতে এগো বলে উস্কিয়েছে। ওরাও নাচতে নাচতে গেছে ইউক্রেন অবধি, রাশিয়া দেখেছে আমাকে এবার ঝামেলা পাকাচ্ছিস, দাঁড়া দেখাচ্ছি মজা বলে পাল্টা আক্রমণ করেছে। রাশিয়ার যুদ্ধে ইউরোপ প্রথম বুঝতে পারলো আমি কেস খেয়ে লাট হয়ে গেছি, মানে আমাকে আকাশে দিলে আমার মই আমেরিকা কেড়ে নিয়েছে। বাঁচাতে তো এলো না, বাঁচাতেও আসছে না। এবার আত্মগৌরবেরও তো ব্যাপার আছে, হ্যাঁ আমরা হেরে যাবো না কোনোদিন না বলে সে আরো টাকা পাঠিয়ে যাচ্ছে, এরকম একটা সেই এতে চলছে। আগে না 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 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2026 সালের একটা রিপোর্ট বের করেছে। রিপোর্টে ডাইরেক্টলি বলছে মহাযুদ্ধের দিকে এগোচ্ছি আমরা। আগেরটা এবার যুদ্ধ কখন হয়? রিসেশন বা ডিপ্রেশন এলে হয়। সেটা কি করে বুঝতে পারি আমরা? এরকম প্রচুর না এরকম মানে নিয়ম নীতি আছে যেটা থেকে বোঝা যায়। একটা হচ্ছে S&P 500 বলে একটা শেয়ারের সূচক আছে, এটা দেখায় বিশ্বের প্রথম 500টা কোম্পানি কতটা লেনদেন করেছে অর্থনৈতিক।
আচ্ছা, বিশ্বের যতগুলো কোম্পানি লেনদেন করছে তার মধ্যে যদি খুব অল্প সংখ্যক কোম্পানি বেশি টাকা দিয়ে থাকে বাকি সকলের থেকে, তাহলে কি হবে? সংখ্যাটা ওভার ভ্যালুয়েশন হবে না? ওই 100%-এর থেকে বেশি হচ্ছে না, ওরা এত টাকা দিতে থাকছে বা এত টাকা নিতে থাকছে লোককে ভুল বুঝিয়ে, যে তাহলে একটা ওভার ভ্যালুয়েশন হচ্ছে, 100% জিডিপির থেকে ওপরে মিথ্যা হয়ে যাচ্ছে। এই হচ্ছে ম্যাগনিফিসেন্ট 7, 7খানা কোম্পানি। তার মধ্যে অ্যাপেল রয়েছে, অ্যামাজন রয়েছে, অ্যালফাবেট রয়েছে, টেসলা রয়েছে, এনভিডিয়া রয়েছে, মাইক্রোসফট রয়েছে, মেটা রয়েছে। এরা টোটাল S&P 500-এর 47% দখল করে রেখেছে। এটাই বোঝাচ্ছে যে এবার একটা ঝামেলা পাকতে চলেছে, রিসেশনের দিকে এগোবে। আরও আছে শিলার PE রেশিও, বলা হয় ওর ভ্যালুটা যেন সবসময় PE ভ্যালুটা 20 থেকে 22-এর মধ্যে যেন থাকে, বর্তমানে 28-এর কাছাকাছি রয়েছে। তার মানে অশান্তি হতে পারে। আরও উদাহরণ দিচ্ছি, ইল্ড কার্ভ ইনভার্সন। কি জিনিসটা আমরা কি জানি বোধাভাবে, যে ওই যে লং টার্ম এফডি যেগুলো, ফিক্সড ডিপোজিট যেগুলো আমরা ব্যাংকে করি, লং টার্ম ফিক্সড ডিপোজিটের রিটার্ন বেশি পাই, তো তাই তো আমাদের রিসেশনের সময় ঠিক উল্টো হয়ে যাবে। লং টার্ম ফিক্সড ডিপোজিটের রিটার্ন কম আসবে, শর্ট টার্ম ফিক্সড ডিপোজিটের রিটার্ন বেশি আসবে। লোক প্রথম ভাবছে বাহ শর্ট টার্মে করেছি, আমার কত টাকা পাচ্ছি, অভিশাপও আসছে পেছন পেছন একসাথে, পরের দিন এসে ওটা লুট করবে আর কি। এইটা আগেরটাতে চলে যায়, তার আগেরটাতে। হ্যাঁ, এইটা মানে এত বড় কথাটা মানে ওরমভাবে বলছি না, সেটা হচ্ছে PE রেশিও। PE মানে হচ্ছে আমার প্রাইস, আর E মানে হচ্ছে আমার আর্নিং। তার মানেটা কি, আমি একটা স্টকে ইনভেস্ট করেছি, তাহলে আমি কিছু টাকা ফেরত পাবো। তো আমি 100 টাকা ইনভেস্ট করলে 110 টাকা ফেরত পাবো, তো তাহলে 10 টাকা আর্নিং আমার। এইটা আর্নিংটা করতে গেলে কি করতে হবে, স্টকে আগে টাকা লাগাতে হবে। টাকাটা কিভাবে লাগাবো? ধরা যাক উনি পুঁজিপতি, আমি বলছি আমি 25 টাকা দিয়ে তোমার স্টক কিনতে চাই, ও বলছে দেখি বাকিরা কি করছে, তুমি বলে 30 টাকা, ও বলছে 40 টাকা। বেটিং হচ্ছে, বেটিং করতে 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 সবাই মিলে ঐক্যমত্য হলো 25 টাকা দিয়ে যদি মোটের ওপর মানে দেওয়া যায়, তাহলে উনি রাজি হচ্ছেন, ওনার স্টক বিক্রি করবেন। তাহলে 25 টাকা আমরা মানে ওনাকে দিয়েছি প্রতিটা স্টক প্রতি করে, আমরা যে যত স্টক কেনা সেইভাবে কিনেছি আর কি। এবার মানে যেটা হচ্ছে যে মানে PE রেশিও কি বোঝায়, যে আমি তাহলে ওই 25 টাকা ওনাকে দিলে কত টাকা ফেরত পাবো। এবার ধরা যাক বেটিংটা বাড়াবাড়ি করে ফেলেছি, মানে সবাই মিলে বেটিং এমন করছি কেন, কারণ আমরা ভাবছি উনি যে পণ্যটা তৈরি করতে চলেছেন ভবিষ্যতে দারুণ ব্যাপার হবে, মানে একদম হাইফাই জিনিস হবে আমাদের। এমন বেটিং করেছি যে 25 টাকার দাম হয়ে গেছে 80 টাকা। এটাই তো ফানুসটা, এটাই তো 100%-এর ওপরে থাকা অসত্য অর্থনীতি। আর উনি 1000 ব্যবসা ভালো করলেও ওই 80 টাকার রিটার্ন আমি পাবো। এ হচ্ছে আমাদের সেই এতে ওই রোজভ্যালিতে টাকা রাখার মতো আর কি, বলেছে 200 টাকা দেবো তোকে মাসে, পরে 1 টাকাও দিতে পারছে না আর কি, এরকম ঘটনা। ফলে এরকম বিভিন্ন সূচকে আমরা দেখতে পাচ্ছি যে রিসেশনের দিকে এক পা করে বিশ্ব এগোচ্ছে। কেন এগোচ্ছে? কারণ অর্থনীতি অসত্য হয়ে আছে, সত্যে নামছে না। তাহলে একটা সময় আসবে যখন সবাই যা লেনদেন করতে সেই কেনাবেচাটা কমপ্লিট করতে পারবে না, তখন সবাই ভয় পেয়ে গিয়ে টাকা তুলে নেবে মার্কেট থেকে। তখনই যেটা হবে রিসেশন, মানে টোটাল আনএমপ্লয়মেন্ট, কর্মহীনতা, মানে বিপুল সংখ্যক লোকের চাকরি হারানো, মানে কেউ আর টাকা ইনভেস্ট করতে চাইছে না, ফলে নতুন কিছু হচ্ছে না, যে কারণে অর্থনীতির গ্রোথ হচ্ছে না, মানে গ্রোথ কমে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। যে একটা পাখি যেন কাদায় পড়ে গেছে, সে যেই পাটা কাদা থেকে তুলছে লেজটা কাদায় পড়ছে, যে লেজটা কাদা থেকে তুলছে পাটা কাদায় পড়ছে। তার মানেটা কি, ইনফ্লেশন হলে আমি কি করব, আমি ব্যাংকের ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে লোকে ভয় আর টাকা নিতে চাইবে না, ধার নিতে চাইবে না। তাহলে কি হবে, মানে আস্তে আস্তে জিনিসপত্রের মানে লেনদেন কম হবে, জিনিসপত্রের দাম কমে যাবে, ইনফ্লেশন কমে যাবে। ইনফ্লেশন কমে গেলে কি হবে, গ্রোথও কমে যাবে। লোক যদি কেনাবেচা কম করে তাহলে কি হবে, ইকোনমির গ্রোথ হবে। তাহলে আমি কি করলাম, আমি ইনফ্লেশন কমানোর জন্য ইন্টারেস্ট রেট বাড়ালাম, গ্রোথ কমে গেল, পাটা তুললাম, লেজটা কাদায় গিয়ে পড়ল। এবার উল্টোটা করি, তাহলে লেজটা তুলি, তাহলে পাটা কাদায় গিয়ে কি পড়ছে। এবার আমি গ্রোথ বাড়াতে চাইছি, গ্রোথ বাড়াতে গিয়ে কী করেছি, ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিচ্ছি। ইন্টারেস্ট রেট কম হলে কী হবে, লোকে বেশি ধার নেবে, নিয়ে লেনদেন করবে। যেই লেনদেন বেশি হচ্ছে তখন জিনিসপত্রের দামও বাড়ছে, ইনফ্লেশন। তুমি মানে ইনফ্লেশন কমাতে গেলে গ্রোথ কমে যাবে, তুমি গ্রোথ বাড়াতে গেলে ইনফ্লেশন এসে যাবে। এই ছবিটা হচ্ছে চীনের।
চীনে ঘোস্ট সিটি তৈরি হয়েছে, দিচ্ছে। এত মন দিয়ে একরের পর একর বিল্ডিং তৈরি করেছে, লোক নেই, কারণ লোক কিনতে পারছে না। এটা চীনের, চীনে এটা আমেরিকান শুনতে হবে, চীনেও হচ্ছে। ঘোস্ট সিটি ইন চাইনা। রিয়েল এস্টেট নিয়ে তো কি হচ্ছে এই ঘোস্ট সিটির গল্পটা? ঘোস্ট সিটির গল্পটা হচ্ছে চীনে যেটা হয়েছে যে 2000 থেকে 2019 সাল অব্দি চীনের সরকার বলছে আমার থেকে জমি কেন। জমি হচ্ছে রাষ্ট্রের অধীনে, সে তো ছিল সমাজতান্ত্রিক নির্মাণ করবে বলে, ওটা সেসব করবে না, এখন জমি বেচতে বেরিয়েছে। এবার জমি বেচছে, এবার জমি যেই বেচছে, এবার কি হচ্ছে, একদল জমি কিনছে, মানে প্রমোটার জমি কেনার টাকাটা কোথা থেকে পাবে? ব্যাংক থেকে ধার নিয়েছে, নিয়ে এই কেনা বেচার ফলে জমির দাম বাড়তে পারছে। এবং চীন একটা কথা বলছে, জমির দাম কোনোদিন কমবে না, জমি যার মানে টাকা তার আর কি, লাঙল ওই আর নেই, টাকা হয়ে গেছে। তো এবার এরকম কথা বলছে যে মানে কোনোদিন আর কি ওই টাকা পড়বে না কোনোদিন। একটা তো সময় আসছে যখন দেখা যাচ্ছে যে চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তারা বাড়িঘর তো যা কেনা কিনে ফেলেছে, আর কিনতে চাইছে না। যারা টাকা ধার করেছিল তারা বিল্ডিং বানিয়ে আর বেচতে পারছে না। তাই এটাকে বলা হচ্ছে মানে কি বলবো এটাকে, চাইনিজ হাউজিং ক্রাইসিস আর কি। মানে বাড়ি তৈরি করে, জমি কিনে বাড়ি তৈরি করে আর বেচতে পারছে না। এবার এই যে ধার নিয়ে যে ধার শোধ করতে পারছে না, কাকে পারছে না? সরকারকে খেয়ে গেছে। এবার আর যারা ধার শোধ করতে পারছে না, এবার 2020 সালে জি জিনপিং এবার একটা কাণ্ড করলেন। দেখে মনে হবে বিশাল বামপন্থী, আসলে নয়। আসলে যেটা করছে নিজের স্বার্থের জন্য করছে। দেখছে সরকারের কাছে টাকা আসছে না, কি হবে? বললেন 3 রেড লাইন পলিসি আনছি, 3টে লাল দাগ। কি? ডেট টু ইকুইটি, ডেট টু ক্যাশ, ডেট টু মানে এরকম, মানে 3টে মানে পরিসংখ্যানে যদি তোমার জিনিসটা লাল দাগের ভ্যালুর তলায় থাকে, তোমাকে আমি আর ধার দেবো না। কোম্পানিরা কি করছে, ওনার থেকে 10 টাকা ধার নিয়েছে, আবার বলছে 10 টাকা দাও, আবার 10 টাকা দাও। এবার সরকার বলছে না আর দেবো না, যা নেওয়ার নিয়ে নিয়েছে, আর কিন্তু দেবো না। এবার যেটা হচ্ছে এভারগ্রান্ডে বলে একটা কোম্পানি আর কি দেউলিয়া ঘোষণা হয়ে যাচ্ছে। 21 সালে বলছে আমি হাত তুলে দিচ্ছি, পাচ্ছি না। 24 সালে চীনের মানে কোর্ট থেকে ওকে লিকুইডেট করে দিচ্ছে, মানে ডিসলভ করে দিচ্ছে কোম্পানিটা। তো এটাকে হচ্ছে চাইনিজ হাউজিং ক্রাইসিস। আচ্ছা, তার মানে চীনে ব্যক্তিগত সম্পত্তি, নিজস্ব বাড়ি, প্রমোটার প্রভূত পরিমাণে রয়েছে, এবং যে দেশে স্টক মার্কেট আছে, সমাজতান্ত্রিক নির্মাণ সে দেশে স্থগিত আছে। এটা রিচার্ড লেভিন্স বলছেন আর কি, যে কোনো দেশে পুঁজিবাদ কতটা আধিপত্য করে রেখেছে সেটা দেখে বোঝা যাবে স্টকের আধিপত্য কত। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখন অন্য ছবিটাতে আর কোনো ছবি বাকি আছে? ও তাহলে মোটের ওপর বলি, লাস্ট ছবিটা দিয়ে রাখ, জাস্ট দু একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে মোটের ওপর মানে চীনের গল্প। তার মানে চীনও ক্রাইসিসে আছে, চীনেরও প্রচুর ধার আছে। চীনের জি এর গভর্নমেন্ট টলমলো, মানে জিকে যে কোনো মুহূর্তে নামিয়ে দিয়ে মানে পিপলস লিবারেশন আর্মি তার একটা অন্য পেটোয়া লোককে বসাবে, এরকম তাণ্ডব করছে আর কি, বলা হচ্ছে আর কি। এটা এরকম। এর উল্টো দিকে দাঁড়িয়ে জাপানে কি হচ্ছে, জাপানের কথাটা বলা বাকি ছিল, বলে শেষ করে দিচ্ছি। জাপানে যেটা ছিল সেটা হচ্ছে যে জাপানের অর্থনীতি খুব খারাপ ছিল 1990 এর সময় থেকে, বলছিলাম ওই লস ডেকেড হয়েছে। জাপানের কাণ্ড যেটা হলো, জাপানে মানে অর্থনীতির অবস্থা এতই খারাপ, ওদের সরকার বললো ইন্টারেস্ট রেটটা কমিয়ে রাখো। ইন্টারেস্ট রেট না কমালে কেউ এখানে টাকা কোনো ইনভেস্টই করতে চাইছে, তাহলে সুদের হারটা কমাও যাতে লোক একটু টাকা পয়সা তুলে কাজ কারবার করে। ইন্টারেস্ট রেট প্রচণ্ড কমিয়ে দিয়েছে, প্রায় 0%-এর কাছাকাছি, একদম তো 0 হয় না, মানে খুবই কম। এবার একটা ঘটনা ঘটলো, এটাকে বলে ইয়েন ক্যারি ট্রেড। ইয়েন ক্যারি ট্রেড মানে কি? মানে এটার মানে হচ্ছে আমি একজন অন্য দেশের পুঁজিপতি, আমি দেখছি জাপানে ওরা টাকা ধার দিচ্ছে, মানে ইয়েন ধার দিচ্ছে খুব কম সুদে, তাহলে আমি জাপানের ইয়েন কিনবো, কিনে ওই ইয়েনটা দিয়ে এবার ওটাকে ডলারে কনভার্ট করে দেবো। আমি যদি ডলার ডাইরেক্টলি আমেরিকার থেকে কিনতে চাই, এত সুদ চাপাবে তার উপরে যে আমি মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি জাপান থেকে ইয়েন কিনবো কম সুদে, কিনে ওটাকে ডলারে কনভার্ট করে ব্যবসা করব। তাহলে কি হবে, আমি যে রিটার্ন আসবে, প্রফিট আসবে, তার থেকে জাপানকে খুব নগণ্য দিতে হবে, বাকিটা আমার প্রফিটটা আমার কাছেই রইল। জাপান খুব কম পেলে জাপান বলছে দেখ আমার কিছুই নেই, 1 টাকা দিয়ে তাহলেই হবে। ব্যাপারটা এরকম আর কি। এবার আমি কিছুক্ষণ আগেই বললাম ইন্টারেস্ট রেট কম থাকা মানেই হচ্ছে ইনফ্লেশন হবে। এবার টাইম লেগেছে তো, এত বছর আর কি, 20 বছর সময় লেগেছে, ইনফ্লেশন বেড়ে 2 পয়েন্ট সামথিং হয়ে গেছে।
জাপানের প্রাইম মিনিস্টার এবার বলছে ইন্টারেস্ট রেট বাড়াও, ইনফ্লেশন কমাতে হবে। যেই এবার বলছে এই ইন্টারেস্ট রেট বাড়াও, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে এবার লোকেরা যারা ওর থেকে টাকা ধার করে রেখেছিল তারা ফেরত দিতে চাইবে তাড়াতাড়ি, সুদ দিতে হবে তো নইলে বেশি দিনের পরের দিন থেকে। এইটাকেই বলা হচ্ছে স্টক মার্কেট ক্র্যাশ করতে চলেছে। এই কারণে যে সবাই হুড়মুড়িয়ে ইয়েন ফেরত দিতে চাই যে যাচ্ছে জাপানকে, এটার জন্য। এটা একটা কারণ। আরও কারণ আছে, এই যে ইউএসএ বা চীনের যে এত ধার, তো ইউএসএর ক্ষেত্রে মানে যেটা হচ্ছে যে ও আর ধার শোধ করতে পারছে না, জাপানের এরকম ক্রাইসিস, ঘর বাড়ি বিক্রি করতে পারছে না, তাহলে সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতি একটা সমস্যার মধ্যে পড়েছে। এবার একটা বাবল তৈরি হয়, তো একটা গ্রাফ উঠছে মানে তো কিছু একটা ফানুস তৈরি, যেটা ফেটে যাবে আর কি, তবে গিয়ে ক্রাইসিসটা হবে। দুটো জিনিস বলা, একটা হচ্ছে যে এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে লং টার্ম এফডিতে টাকা রাখলে বেশি রিটার্ন পাওয়া যায়, কিন্তু রিসেশনের সময় সেটা উল্টো দেখা যায়, লং টার্ম এফডিতে কম রিটার্ন আসে। এটা ইউএসএতে 2022-এর অক্টোবর থেকে 24 সালের ডিসেম্বর অবধি চলেছে, মানে ডিসেম্বর না তার আগে অক্টোবর, মানে ওই কিছু একটা সময়, মানে ওটা মাস অবধি চলেছে। দিয়ে ওই সময় মানে অর্থনীতিবিদরা বললেন 18 মাস পরে গিয়ে রিসেশনটা আসবে। 18 নম্বর মাস হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাস। আমি এখানে একটু তাড়াহুড়ো করে মানে নিজের এত সমস্যা থাকার পরেও এরকম বাজে টাইমে প্রোগ্রাম রেখে নিজে 1 ঘন্টা দেরি করে এসে বলতে চেয়েছি, যাতে জিনিসটা ঘটনাটা ঘটার আগে অন্তত আমাদের চর্চায় এটা আসে আর কি, আর কিছু না। এটাতে তিতিরদা খুবই সাহায্য করেছে আমাকে। আর দুটো জিনিস বলার, বাবলটা কি এখন, বাবল যেটা হচ্ছে 3টে বাবল আছে। একটা হচ্ছে এআইতে সবাই টাকা লাগাচ্ছে, ভাবছে একদম কালকেই বিরাট এআই তৈরি হয়ে যাবে, কিছুই তৈরি হবে না। হবে 25 বছর সময় লাগবে, যে কোনো টেকনোলজিতে টাইম লাগে, রাতারাতি তো হয় না। যে এত টাকা লাগিয়ে ফেলেছে, মানে এনভিডিয়া বা অ্যাপেল বা অন্যান্য যে সমস্ত মানে কোম্পানি, ওপেন এআই, এগুলো চ্যাট জিপিটি কি করছে, এনভিডিয়া টাকা ঢালছে ওপেন এআইকে, ওপেন এআই এনভিডিয়ার থেকে মাইক্রোচিপ কিনছে, তার মানে একই টাকা ঘুরছে তো গোল 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 করে, কিন্তু আসলে ফানুসটা তৈরি হচ্ছে। মানে অরাকল বলে একটা কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, সে আর কি টাইমে জিনিসপত্র তৈরি করতে না পারে, তার 7% মানে ভ্যালুয়েশন কমে গেছে, এরকম হচ্ছে। তার মানে এআই বাবলে রয়েছি আমরা। এআই কোম্পানিগুলো বলছে এআই 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 বলে লাফাচ্ছে, কারণ আছে যে হ্যাঁ সত্যি এআই ইজ দ্য ফিউচার, হয়তো মানে ওই ভাষায় ধরলে সেটা 1 বছরে ফিউচারটা আসবে না, হ্যাঁ সেটা টাইম লাগবে, কিন্তু টাকা তো লাগিয়ে দিয়েছে অতিমাত্রায়, ফলে সে টাকাটার মানে মানে তুলতে পারবে না টাইম, এরকম। এটা হচ্ছে এআই বাবল। আরেকটা হচ্ছে ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময় এই যে ডলার থেকে টাকা তুলে নিয়ে গোল্ডে রাখা হচ্ছে, তাহলে গোল্ডের দাম চচ্চর করে বাড়ছে, উঠছে নামছে, এটাকে বলা হচ্ছে গোল্ড বাবল। গোল্ড বাবল, গোল্ডও বাবলে রয়েছে, লোকে বুঝে গেছে গোল্ড বাবল। এবার রূপোতে গেছে, এবার রূপোতে ইনভেস্ট করছে, রূপোর দাম বাড়ছে। রূপোতে ইনভেস্ট কেন করছে? রূপোর অন্য একটা সুবিধা আছে। সোনা কি করে, সোনা হচ্ছে ইলেকট্রিসিটির জন্য লাগে, কিন্তু কেউ কি আর সোনার মানে লাগাতে পারে, মানে অত মানে পয়সা কারোর নেই, হ্যাঁ ওই গলায় গয়নাগাটি পরেই বসে থাকে। রূপোর সুবিধা হচ্ছে রূপোর সমস্ত সফটওয়্যার মানে জিনিসপত্র এখন রূপোর ব্যবহার হচ্ছে, মাইক্রোপ্রসেসর চিপেও শুনছি রূপোর ব্যবহার আছে, যে কারণে সোলারেও, হ্যাঁ। তো তার মানে কি একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, কোথাটা টাকাটা লাগানো যাবে, সেই কারণে রূপোকে লোকে ভাবছে যে সোনার থেকে বেশি সুবিধাজনক। আসলে রূপো হোক আর সোনাই হোক, ডলার এখন দুর্বল আছে বলে ওরা উঠছে। ট্রাম্প কালকেই কিছু একটা যুদ্ধ করে ডলারের এটা বাড়িয়ে দেবে, পড়ে যাবে। এবং পুরোটাই যেটা হচ্ছে, এটা এআই বাবলটা আমার মনে হচ্ছে মেজর এই মুহূর্তে আর কি, কারণ ওতেই এমন টাকা ফাঁকা লাগিয়েছে, ওটাকে ওটা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা সেটা আমি জানি না। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা এটা বিগত কয়েক বছর ধরেই দেখছি, ম্যানুফ্যাকচারিং ইউনিটে শ্রমিকের সংখ্যা কমছে। এটা হচ্ছে ভারতবর্ষের রিকভারি। এটা হচ্ছে কোভিডের মানে আগে, কোভিডের সময় যে রিসেশন এসেছিল সেই সময় অর্থনীতি পড়ে গেছে, পড়ে আবার বাড়তে শুরু করেছে। যখন বাড়ছে, বড় কোম্পানিগুলোর গ্রোথ হচ্ছে, ছোট কোম্পানিগুলোর গ্রোথ হচ্ছে না। এটাকেই বলছি কে শেপড রিকভারি। ওপর দিকে বড় লোকরা আরো বড় লোক হচ্ছে, গরিব লোকরা আরো নিচের দিকে আরো গরিব হয়ে নামতে যাচ্ছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি 4 হুইলার গাড়ির চাহিদা আছে, 2 হুইলার বাইসাইকেলের চাহিদা নেই।
গ্রামের লোক সাইকেলও কিনতে পারছে না, এত খারাপ অবস্থা। কিন্তু বড় দামি মানে লাক্সারি কারের মার্কেট রয়েছে, কারণ বড় লোকরা কিনছে, সেটা গরিব মানুষের অবস্থা সে কমতে কমতে যাচ্ছে। তার মানে অর্থনীতি আমাকে বোঝায় যে এই মানে সোনা না হলে রূপোতে যাও, রূপো না হলে এআইতে যাও, এআই না হলে অন্য একটা কিছু আসবে সেটাতে যাও, আমাকে একটা অপশান দিতে দিতে চায়। আসলে সব অপশানই সমস্যাতেই গিয়ে ফেলে, কারণ অর্থনীতির মধ্যে মেন সমস্যাটা হচ্ছে ইনপুট আর আউটপুটটা এক নয়। ফলে এখন অবধি অর্থনীতি নিওলিবারাল ইকোনমি, কিন্তু একটা নতুন শব্দ আসছে, এটাকে বলে প্রোটেকশনিজম। সব দেশ নিজেকে প্রোটেক্ট করতে চাইছে। প্রোটেকশনিজমের দুটো প্রধান চরিত্র। প্রথম চরিত্র হচ্ছে এ করা, আমাদের একটা মানে দেশের মধ্যে যে জনরোষ সেটাকে স্তীমিত করতে গেলে উগ্রপন্থী সরকারকে নিয়ে আসা আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে অন্য দেশের সাথে যুদ্ধ করে নিচের আখের গোছা। আমি এইখানে টাকা ঢেলে কিছু পাচ্ছি না, তাহলে ওই জায়গাটা দখল করি, ওইটা পাচ্ছি না তাহলে ওইটা দখল করি। অপশন খুঁজছে আসলে, এখানে দখল করো ওখানে দখল করে করে আসলে অপশন খোঁজার চেষ্টা করছে। আমেরিকাও করছে, চীনও করছে। চীন আমাদের কাছে কোনো অল্টারনেটিভ হতে পারে না আমি মনে করি, কারণ যেদিন আমেরিকা নেমে যাবে আর চীন উঠে যাবে, চীনের ইউয়ানটা আমেরিকার ডলারের মতোই কাজ করবে, কারণ অর্থনীতিটা একই। ফলে আমাদের ওই আমেরিকা নয় চীন না করে বিকল্প ট্রেডিং এর ব্যবস্থা করা উচিত। ইউরোপীয় ইউনিয়ন যেমন ইউরোর কথা ভেবেছিল, কিন্তু ইউরো নিজে যেহেতু সাম্রাজ্যবাদী কারেন্সি, ফলে তারও একই আমেরিকার ডলারের মতোই সমস্যা। আমরা যদি সাম্রাজ্যবাদী কারেন্সি না তৈরি করি, এমন দেশেদের মধ্যে একটা কমন কারেন্সি তৈরি করতে পারি যাদের মধ্যে এক্সচেঞ্জ রেটটা প্রায় সমান। যেমন ল্যাটিন আমেরিকাতে ব্রাজিল এবং অন্যান্য দেশগুলো মার্কোসুর ট্রেড ব্লকের মধ্যে সুর বলে একটা কারেন্সি এনেছে, যার মধ্যে তারা লেনদেন করছে। তাহলে আমরা ভারতীয় উপমহাদেশে কেন পারবো না? ফলে আমাদের মধ্যে যে ঝুট ঝামেলা আছে সেগুলো থাকবে, তার মধ্যে থেকেই আবার একটা ইকোনমিক ইউনিটি যদি না ডেভেলপ করা যায়, তাহলে তৃতীয় বিশ্ব তৃতীয় বিশ্বই থেকে যাবে, সে উত্থান তার হবে না। আমার জিওগ্রাফি টিচার আমাদেরকে বলতেন স্কুলে, এই যে ডেভেলপিং কান্ট্রি, যেদিন তোমরা মারা যাবে সেদিনও দেখবে ডেভেলপিংই বলছে, ডেভেলপটার হয়নি। কারণ ইকোনমি এটাকে ডেভেলপিংই রাখতে চায়, ডেভেলপড হওয়াতে চায় না আর কি। তো এইটা তার কথাটা আমার বারবার মনে হয় আর কি, আন্টির কথাগুলো। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই দেশে বা অন্যান্য জায়গাতেও বামপন্থী আন্দোলনের অবস্থা খারাপ, কিন্তু সব দেশে এমনটা নয়। গ্রিসে নয়, কিছু আফ্রিকান দেশে নয়, ল্যাটিন আমেরিকাতে নয়। এক। দু নম্বর হচ্ছে যে আমাদের দেশে বা অন্যান্য অনেক দেশেই যেটা হবে যে মানে বিপ্লবের পরিস্থিতি তো যুদ্ধের সময় বেশি বাড়াবাড়ি রকমের হয়, এই বিপ্লব হবে না, কারণ পার্টি নেই, তার সংগঠন নেই ইত্যাদি, লোকের মধ্যে তার প্রচার নেই, সমস্যা আছে, না হওয়ার প্রবণতাই বেশি। কিন্তু সিঁদুরে মেঘ যেটা, মানে সিঁদুরে মেঘ বললে ভুল বলছি, মানে ওই মানে মেঘের পেছনে যে আসার আলো আর কি, সেই আলোর ছটা যেটা, সেটা হচ্ছে যুদ্ধ যদি অনিবার্য হয় এই অর্থনৈতিক সংকটের কারণে, তাহলে বিপ্লবও অনিবার্য পৃথিবীর কোনো না কোনো বুকে। এই বিপ্লবের অনিবার্যতাই নিয়েই আমাদের আশাবাদ হবে যে আমাদের এখানে না হোক অন্য কোথাও হবে, আবার দ্বিমেরু বিশ্বের দিকে এগোবো আমরা। হয়তো পুঁজিবাদ আর নয় উদারবাদে থাকবে না, অন্য কোনো নাম নেবে, কিন্তু তার সাথে সাথে আরেকটা নতুন কোনো সমাজতান্ত্রিক শিবির যেহেতু অন্যভাবে চলে, হয়তো আমরা জানি না, আমরা যেভাবে আগে চলেছে সেভাবে তো চলবে, অন্য কোনোভাবেও চলতে পারি আর কি, তা তৈরি হবে। তারই অক্ষ হিসেবে আমাদের পিছিয়ে পড়া দেশগুলো সবসময় কি করে, লেজুর ভিত্তি করে। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েতের পেছন পেছন নেহরু দুদিকেই খেলেছে আর কি, কিন্তু চেষ্টা করেছে আর কি যে ঠিক আছে আমেরিকায় যখন ঝামেলা করছে তখন সোভিয়েতের কাছে গেছে, ইন্দিরা গান্ধীও করেছে। যখন দেখছেন যে ওই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আমেরিকা রাজি হচ্ছে না, তখন সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছে যে তুমি নৌসেনা পাঠাও আর কি, তবে আমি পূর্ব পাকিস্তানের সেনা মোতায়েন করতে পারবো। তো সেগুলো হয়েছে, সেটা হবে, সেটা অপেক্ষা করতে হবে তার জন্য আর কি। আবার মানে অর্থনৈতিক সংকট এলে যেটা হয়, এআই তৈরি করছে কুলিন শ্রমিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এমনি সময় সে আন্দোলনে আসে না, এবার আসবে, এসে বিপদটা সে আগে থেকে বুঝতে পারবে যে সে যে দৈত্যের জন্ম দিয়েছে, যে তারই চাকরি খেতে চলেছে আর কি, সেটা সে বুঝতে পারবে, এবার ফলে সে আসবে। আইটিএস ইউনিয়ন কর্ণাটকের, তারাই এই মুহূর্তে প্রথম যারা কর্ণাটকের কংগ্রেসি সরকার যে মানে বিজেপির থেকেও রিগ্রেসিভ লেবার কোড এনেছে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। আইটি কর্মচারীরাই কিন্তু আন্দোলন শুরু করেছে। আবার আমাদের দেশের কংগ্রেসের একটা গল্প আছে, সে তো ডেমোক্রেটিক পার্টির থেকে টাকা পয়সা পায়, এখন একটু রিপাবলিকান পার্টির থেকে হাত মারতে চাইছে। কর্ণাটকাতে বা
তেলেঙ্গানাতে যখন বামপন্থীরা আর কি ভেনেজুয়েলার পক্ষে মিছিল বের করতে চাইছে, তখন পুলিশ পাঠিয়ে তাদেরকে অ্যারেস্ট করছে, আটকাচ্ছে, যেটা আমাদের এখানে তৃণমূল সরকারও করে না। ও বিদেশি ব্যাপার যা ইচ্ছে করে আর কি, যে ওই কংগ্রেসকে একটা খুব করে দেখা হয় তো, যে সে আমাদের মসিহা, আমাদের করবে, সে এসেও সেগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছে। ফলে একটা মানুষের বিকল্প, একটা বামপন্থী বিকল্প দরকার। এটা কোনো ডানপন্থী কোনো দলই মানে তার বিকল্প হতে পারে না। মানুষের অধিকারের কথা যদি বলতে হয় বা অর্থনীতির এই সমস্যাগুলোর কথা যদি বলতে হয়, আমাদের দেশ কি করবে? আমাদের দেশে যদি উগ্র ডানপন্থীরাই থাকে, তারা আবার একটা ডিমনিটাইজেশনের মধ্যে কিছু একটা করবে, করে পুঁজিপতিদের যা লাভ ক্ষতি হচ্ছে সেটা মেনটেন করবে, আমাদেরকে সেই এক তিমিরেই ফেলে রেখে দেবে। সে নতুন কিছু করবে বা করেও নি এতদিন, আন্টারপ্রেনারশিপ করে লাফাচ্ছে। নতুন কোনো ব্যবসা বা মানে আন্টারপ্রেনারশিপ করতে গেলে যে অর্থনৈতিক বাতাবরণ লাগে, অন্তত আমি যে কটা স্লাইড দেখেছি তাতে একটা তো প্রমাণ করতে পারিনি যে ভালো কিছু হয়েছে। ফলে খারাপ পরিস্থিতিতে ব্যবসা করে বিশাল মানে বড়লোক হয়ে যাবে এমনটা নয়। যার পারিবারিক সম্পত্তি আগে থেকে রয়েছে, যে বেশি ইনভেস্ট করতে পারে সেই উঠতে পারে। তলা থেকে কেউ এই ব্যবস্থায় এই মুহূর্তে উঠতে পারবে, পুঁজিবাদী স্বপ্ন মুখে দেখালেও কাজ আদতে সে করার মতো জায়গাতে। এটাই।